নীলার শাড়িটা এক টানে খুলে ফেলল সেলিম। তারপর সেই শাড়ি দিয়েই নীলাকে মস্ত খুঁটিটার সাথে বেঁধে ফেলল। নীলা বলল, আল্লাহর দোহাই লাগে, আপনি আমার জীবন ভিক্ষা দেন। কিন্তু সেলিম তার অনুনয় শুনল না। সে তার ব্যাগ থেকে কেরোসিনের বোতলটা বের করে নীলার সারা শরীরে কেরোসিন ছিটিয়ে দিল। তারপর পকেট থেকে দিয়াশালাই বের করে বলল, খুনের বদল খুন, খুনের বদল খুন, মৃত্যুর জন্য তুই প্রস্তুত হয়ে যা ডাইনি। সেলিম জ্বলন্ত দিয়াশালাইয়ের কাঠিটা নিয়ে এগিয়ে আসছে নীলার দিকে। নীলা চোখ বন্ধ করে প্রকাণ্ড জোরে চিৎকার করে উঠল। নীলার আজ বাসর। এই বাসরাত যে তার জন্য কাল রাত সে কোনোদিন জানত না আগে। খানিক আগেও সাজসজ্জা করে একেবারে হুড়পড়ির মতো সেজেগুজে খাটের উপরে বসে থেকে সে নাইমের জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করতে করতে সে নাইমকে নিয়ে কত কিছু ভেবেছে। একবার ভেবেছে তাদের প্রথম সন্তান যদি ছেলে হয় তবে তার নাম রাখবে নিভির, আর মেয়ে হলে নোলক। ভাবতে ভাবতেই সে ভেবেছে, ছি, এসব কি ভাবছি। লজ্জায় নীলা দাঁতে জিভ কেটেছে 3 বার। তারপর সে ভেবেছে নাইমকে আজ সে বলবে, শুনুন, আপনার কাছে আমার একটা চাওয়া আছে। নাইম যদি অবাক হয়ে বলে, কি চাও তুমি আমার কাছে? নীলা তখন আস্তে করে নাইমের কানের কাছে তার মুখ নিয়ে বলবে, আপনাকে আমি ভালোবাসতে চাই। নাইম কি তখন হো হো করে হেসে উঠবে, নাকি তাকে জড়িয়ে ধরে বলবে, তুমি অনেক ভালো নীলা, অনেক অনেক ভালো। নীলা নিজে নিজেই ফিক করে হেসে উঠল। তারপর আবার জিভ কেটে বলল, আর হাসবো না আমি। নাইম এসে যদি দেখে আমি হাসছি, তখন তো সে ভাববে আমি মনে হয় বোকা, নয়তো ভাববে আমার উপর জিনপুরের কোনো আসর আছে। হাসবে না বলে জিভ কেটেও সে আবার হেসে উঠল। তারপর বলল, যা, এখন থেকে নাইম না আসা পর্যন্ত আমি হাসতেই পারবো, হাসতেই থাকবো। কিন্তু মানুষ যা ইচ্ছে করে তা কি আর সবসময় সে করতে পারে? নীলাও পারল না। সে এখন আর হাসতে পারছে না, সে এখন কাঁদছে। কারণ বাড়িতে রেখে আসা তার ছোট্ট ভাইটির কথা তার খুব মনে পড়ছে। এই ভাইটির বয়স 6, নাম খালিদ। খালিদ তাকে ছাড়া একদিনও ঘুমোতে পারে না। রোজ দিন খালিদকে তার ছড়া শুনিয়ে ঘুম পাড়াতে হয়। আচ্ছা, আজ কি খালিদ একা ঘুমোতে পেরেছে? এইসব কিছু ভাবতে ভাবতে বারবার সে ঘড়ি দেখছে। নাইম আসতে দেরি করছে। আচ্ছা, নাইমটা এত গর্ধব কেন? সে কি জানে না বাসর রাতটা বাইরে ঘুরে খাটানোর জন্য নয়, এই রাতে স্বামী স্ত্রী দুজন একসাথে থাকতে হয়। নাইম যখন ঘরে ঢুকেছে তখন মধ্যরাত। নাইম পর্দার আড়ালে দাঁড়িয়ে থেকে বলল, আসতে পারি? নীলা কি বলবে? আসুন। না, নীলা কিছুই বলল না। নাইম এবার সালাম দিল, বলল, আসসালামু আলাইকুম, আমি নাইম, আপনার বর। আজ আমাদের বাসর রাত। আমি আপনার ঘরে আসতে যাচ্ছি বাসর পালনের জন্য। আমি কি আসতে পারি? নীলা ফিক করে হেসে উঠল নাইমের কথা শুনে। তারপর গুটি গুটি পায়ে দরজার কাছে এগিয়ে এসে বলল, ওয়ালাইকুম আসসালাম, আসুন। নাইম ঘরে ঢুকতেই তার পা ছুঁয়ে সালাম করতে চাইল নীলা, কিন্তু নাইম সালাম করতে দিল না। সে খানিক সরে গিয়ে বলল, সালাম করতে হবে না, তার চেয়ে বরং আপনি আমার একটা হাত ধরুন। নীলা সত্যি লজ্জায় মরে যাচ্ছিল, তবুও সে নাইমের একটা হাত ধরল। এবার নাইম মুচকি হেসে বলল, এখন আমায় জায়নামাজের কাছে টেনে নিয়ে যান। নীলা নাইমকে টেনে টেনে জায়নামাজের কাছে নিয়ে গেল। তারপর নাইম বলল, এভাবে রোজ দিন আমায় আপনি জায়নামাজের কাছে টেনে নিয়ে যাবেন। ঘুমাবার আগে রোজ দিন আমরা জায়নামাজে 2 রাকাত নামাজ আদায় করে বলবো, হে আল্লাহ, আপনার প্রতি আমরা শুকর আদায় করছি। নীলা আস্তে করে বলল, আচ্ছা। তারপর তারা 2 রাকাত শুকরানার নামাজ আদায় করলো। নাইম এবার বলল, নীলা, আপনি কি আমায় 1 গ্লাস পানি খাওয়াতে পারেন? নীলা বলল, জি। বলেই সে উঠতে চাইল, কিন্তু সে উঠতে পারল না। পেছন থেকে তার হাতটা টেনে ধরল নাইম। লজ্জায় লাল হয়ে পেছনে তাকালো নীলা। তাকিয়ে সে চমকে উঠল। নাইমের চোখে জল। কি অদ্ভুত ব্যাপার! নীলা খানিক ভয়ও পেল। সে সঙ্গে সঙ্গে নাইমের পাশে বসে বলল, আপনি কি আমার প্রতি ক্রোধ কিংবা আমায় পছন্দ হয়নি আপনার? নাইম জল ভরা চোখে নীলার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। তাকিয়ে থেকে নীলার হাতটা আরো শক্ত করে ধরে তার বুকের কাছে টেনে নিয়ে বলল, এই যে এখান থেকে আওয়াজ আসছে, আমার হৃৎপিণ্ড বলছে আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। আপনি আকাশের চাঁদের চেয়েও সুন্দর। তবে কাঁদছেন কেন? নাইম তার বাম হাতের পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে বলল, খুশিতে। আমার জীবনের প্রথম স্পর্শ আপনি।
আর আপনি আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। নীলা লজ্জায় আড়ষ্ট হয়ে যেতে যেতে বলল। তবে যে আপনি আপনি করে ডাকছেন আমায়। নাইম বলল। আপন মানুষকে তো আপনি করেই ডাকতে হয়, তুমি করে ডাকতে আমার ভালো লাগে না। আমি আপনাকে সব সময় আপনি করেই ডাকবো। নীলা ফিক করে হেসে বলে উঠল। পানি নিয়ে আসি। নাইম পেছন থেকে ডেকে বলল। পানির চেয়ে আপনার ঠোঁটের স্পর্শই ভালো হতো, একেবারে সারা জীবনের তিয়াস মিটে যেত। কথাটা শুনে এমন লজ্জা পেল নীলা, কিন্তু ভালোও লাগলো তার। টেবিলের উপরে রাখা জগটার কাছে যেতে যেতে সে ভাবল, কি রোমান্টিক মানুষ গো। নীলা জগ থেকে চকচকে লম্বা গ্লাসটাই পানি ভরে নিয়ে এলো নাইমের কাছে। এসে অবাক হলো, মাত্র 1 মিনিটে কি করে একটা মানুষ ঘুমিয়ে যেতে পারে, তাও আবার জায়নামাজের উপর। আজ না তাদের বাসর, তাছাড়া পানি খেতে চেয়েছিল আবার মানুষটা, নাকি মজা করে শুয়ে আছে এভাবে নাইম। নীলা ভাবল সেও মজা দেখাবে, পেটের মাঝে এমন গুঁতো দিবে যে বেচারা খ্যাক করে হেসে উঠবে। নীলা এক হাতে জলের গ্লাসটা ধরে অন্য হাতে নাইমের পেটে একটা গুঁতো দিল। নাইম কিছুতেই নড়ল না। তখন কেন জানি আচমকা ভয়ে নীলার সারাটা শরীর জমে উঠল। নীলার হাত থেকে টুপ করে জল ভর্তি গ্লাসটা মাটিতে পড়ে ভেঙে কয়েক টুকরো হয়ে গেল। নীলা ভয়ে ভয়ে গিয়ে নাইমের শরীরে নাড়া দিতেই বুঝতে পারল নাইমের শ্বাস প্রশ্বাস চলছে না। সে যেন হঠাৎ নিজেকে বিশ্বাস করতে পারছে না, তাই সে নাইমের গায়ে তীব্রভাবে নাড়া দিতে দিতে ডাকলো। এই যে শুনুন। একবার, দুবার এবং বারবার ডাকলো নীলা, কিন্তু কিছুতেই কাজ হলো না। শেষে কোনো কিছুই বুঝতে না পেরে নীলা বোকার মতো চিৎকার করে কেঁদে উঠল। তার কান্নায় শেষ রাতের আকাশ, বাতাস, তারা এবং পূর্ণ যুবতী চাঁদটা পর্যন্ত কেঁপে উঠল। কিন্তু নাইমের কোনো সাড়া মিলল না। সে যেভাবে ছিল ঠিক সেভাবেই পড়ে রইল। নীলার কান্নার গলার শুনে বাড়ির সবাই জেগে উঠল। ভয়ে ভয়ে তারা এগিয়ে এলো নীলার ঘরের দরজার কাছে। এদের মধ্যে সবচেয়ে বেশি ভীত সন্ত্রস্ত দেখাচ্ছে নাইমের মা সালমা বেগমকে। তিনি দরজার পাশে দাঁড়িয়ে থেকে কাঁপছেন। কাঁপতে কাঁপতে তিনি দরজার কড়া নেড়ে বললেন। নীলা তার শাশুড়ির কথা শুনতে পেয়ে আরো ভয় পেয়ে গেল। এবার যে নাইমের মৃত্যু শোকেছে নিজেকে নিয়ে ভাবতে লাগলো বেশি। আচ্ছা, দরজা খুলে যদি তার শাশুড়ি দেখে নিজের ছেলে মরে পড়ে আছে বাসর ঘরে জায়নামাজের উপর, তখন তিনি বিষয়টা স্বাভাবিকভাবে মেনে নিতে পারবেন তো, নাকি সব দোষ দিয়ে বসবেন তাকে? তার চুলের মুঠি টেনে ধরে বলবেন, কাল নাগিনী, তুই আমার ছেলেরে দংশন করছত, তোরে আমি ছাড়তাম না, জেলে দিয়াম। নীলার ভয় হচ্ছে, ভীষণ ভীষণ ভয়। সে কি দরজার খিল খুলে দেবে? নীলা ধীর পায়ে দরজার পাশে গিয়ে দাঁড়ালো। তার হাত পা প্রচণ্ড রকম কাঁপছে আর ফুপিয়ে কান্না আসছে। তার হঠাৎ করে মনে পড়ছে সপ্তাহ খানেক আগের কথা। সালমা বেগম তাকে ফোন করেছিলেন একদিন বিকেলে। সে ফোন ধরেই বলেছিল, আম্মা কেমন আছেন আপনি? সালমা বেগম তার গলা মধুর করে বলেছিলেন, ভালো আছি আম্মা, তুমি কেমন আছো? শরীর ভালো তোমার গুমা? আলহামদুলিল্লাহ ভালো আম্মা। খাওয়া দাওয়া করছো তো ভালা কইরা? দেখছি তুমি কিন্তু অনেক রোগা। রোগা থাকলে হইব কেমনে? স্বাস্থ্য হইল সুখের মূল মা। এখন থাইকা দিনে 5 বার কইরা খাইবা, খাইয়া স্বাস্থ্য ঠিক করবা। নীলা আস্তে করে বলল। আচ্ছা আম্মা। তারপর সালমা বেগম বললেন, মারে, ইমানের বয়স এখন 25, তার সাথে তোমার বিয়াও দিলাম, তবু আমার মনে হয় কি জানো মা, ইমান বুঝি এই একটু পোলা মাত্র। আসলে সন্তানরা তার মার কাছে সব সময় ছোটই থাকে। ইমানের সাথে তুমি এখন থাইকা ঘর সংসার করবা। সে তোমার স্বামী মা, স্বামী হইল মাথার তাজ গো মা। যার স্বামী দুনিয়ায় নাই সে জানে স্বামী কি জিনিস। তুমি তো বেহুলার মতো জানো। সেই বেহুলা তার স্বামীর জীবন ফিরাইয়া আনার লাইগা কত রাজ্যে গেল, কত কষ্ট সহ্য করলো। এটাই হইল প্রতিভক্তি মা। আবার স্বামীও স্ত্রীর প্রতি অনেক দায় দায়িত্ব। আল্লাহর নবী বলেন, স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, তাইলে হাসরের দিন স্বামীর সব অপরাধ মাপ। নীলার কানে বারবার এসে তার শাশুড়ির কথাগুলো বাজছে। আর বাহির থেকে তখন নাইমের ছোট ভাই সেলিম চিৎকার করে ডাকছে,
ভাবি ও ভাবি, দরজা খুলেন, খুলেন বলছি। সাথে সাথে সালমা বেগমও ডাকছেন। বৌমা, বৌমা গো, এই নাইম, ও বাজান, কি হয়েছে তোমার ঘরে? বউ কান্দে কেন লাইগা? দরজা খুল বাজান। এই সময় একটা কুকুর বাইরে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করে আর্তনাদ করে উঠল। নীলা ভয়ে আটকে উঠে চিৎকার করে বলল। ও আল্লাহ রে আল্লাহ! সেলিম এই সময় লাথি দিয়ে দরজাটা ভাঙতে চাইল, কিন্তু দরজা ভাঙল না, খানিক নড়ল শুধু। তারা এবার ভয়ে জমে যেতে লাগলো। সেলিম এবং তার মা দুজনই কেমন বুদ্ধিশূন্য হয়ে গেল হঠাৎ। এখন তারা কি করবে, কিভাবে ঘরের ভিতরে ঢুকবে কিছুই বুঝতে পারছে না। কুকুরটা আবার ডাকলো, কিন্তু নীলা ভয় পেল না এবার আর। সে আল্লাহর নাম নিয়ে দরজার খিলা হাত দিল, আর মনে মনে ঠিক করলো ভয় পেয়ে কি হবে আর। যে নারীর স্বামী বাসর ঘরে তার স্ত্রীর সাথে মিলনের আগেই মারা যায়, তার আবার কপাল, সে তো বেঁচেও এখন মৃতের সমান। জীবনে কি ভুলতে পারবে কোনোদিন এমন একটি কাল রাতের কথা সে? অথবা তার জীবনে কি আর কোনোদিন স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে? আজ থেকে তো সে সমাজের চোখে বিধবা সাজবে। খানিক পরেই তার শরীর থেকে নেমে যাবে সকল সাজ সরঞ্জাম, গহনা, রঙিন শাড়ি। তারপর তাকে দেয়া হবে সাদামাটা কোনো পোশাক। কি জীবন তার, কি নির্মম নিয়তি! আহা, খানিক পর হয়তোবা এই বাড়ি লোকারণ্য হয়ে উঠবে লোকে। সবাই এসে ভিড় করবে তার চারপাশে। কেউ কেউ তার দিকে সন্দেহের চোখে তাকাবে। খুনি, পিশাচিনী, ডাইনি, চরিত্রহীন এবং অসতী বলেই ডাকতে থাকবে তাকে। আবার কেউ কেউ সহমর্মিতাও দেখাবে, আফসোস করে বলবে, আহা কি কপাল গো মেয়েটার, বড় দুর্ভাগা মেয়ে, এমন যেন আর কারো সাথে না হয়। এইসব কথা শোনার চেয়ে কি জেলে যাওয়া ভালো নয়? আদালতে বিচারক যদি তার উপর দোষারোপ করে তাকে ফাঁসির আদেশ দেয়, তবে তা হবে তার উপর বিচারকের একটি সহমর্মিতা। সে হাসি মুখে কাঠঘরায় দাঁড়িয়ে তখন বলবে, আপনাকে আল্লাহ দীর্ঘজীবী করুন। দরজা খুলতেই ওরা চট জ্বলতে ঘরে প্রবেশ করলো। সেলিম এদিক ওদিক তাকিয়ে বলল, ভাই কই? নীলা তখনও কাঁদছে, কান্না থামাতে পারছে না। সে কান্না ভরা গলায় বলল, আপনার ভাইয়া আর... কথাটা শেষ করতে পারল না, আর নীলা ধপাস করে পড়ে গেল জমিনের উপর। সেলিম দ্রুত তাকে ধরল, কিন্তু ততক্ষণে নীলা জ্ঞান শূন্য হয়ে গেল। সেলিম যখন নীলার মুখের দিকে লক্ষ্য করলো, তখন দেখলো ওর মুখ দিয়ে ফ্যানার মতো কি যেন বের হচ্ছে, আর এক পাটি দাঁতের সাথে অন্য পাটির দাঁত একেবারে মিশে গেছে। সে তখন ভয়ানক গলায় বলল, আম্মা, ভাবির অবস্থা খারাপ। সালমা বেগম কি করবেন এখন? খানিক সময়ের জন্য তিনি বোকা বনে গিয়েছিলেন। একটু পর যখন তার খেয়াল হলো বিপদের সময় সাহস রাখতে হবে বুকে, তখন তার বুকে আপনিতেই বল ফিরে এলো। তিনি নীলার মাথাটা নিজের কোলে টেনে নিতে নিতে বললেন, বালতি দিয়া পানি নিয়ে আয়। সেলিম দৌড়ে গিয়ে পুকুর থেকে বালতি ভরে পানি নিয়ে এলো। সালমা বেগম নীলার মাথাটা একটু উঁচু করে ধরে তার মাথায় পানি ঢালতে লাগলেন, আর মনে মনে বড় ভক্তির সহিত জপতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রায় আধা ঘন্টা ধরে মাথায় পানি ঢালার পর নীলার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর সে আবার চিৎকার করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে সে বলল, আম্মা, আম্মা গো, আম্মা আপনার ছেলে আর নাই। সালমা বেগম কথাটা শুনে যেন বিশ্বাস করতে পারলেন না। তিনি শুধু চোখ বড় বড় করে নীলার দিকে তাকালেন। সেলিম এই সময় জায়নামাজের উপরে শুয়ে থাকা তার ভাইয়ের কাছে গেল। নীলা কাঁদতে কাঁদতে আবার বলল, আম্মা আপনার ছেলে আর নাই। সালমা বেগম এবার বুঝতে পারলেন সবকিছু। ওদিক থেকে সেলিমও চিৎকার করে কেঁদে উঠেছে। সে নাইমের উপর ঝুঁকে পড়ে ওর একটা হাত ধরে চিৎকার করে ডাকছে, ভাই, বাইরে কথা কস না কেন রে ভাই? আমার লক্ষ্মী ভাই, তুই কথা ক। সালমা বেগম কিন্তু মোটেও চিৎকার চেঁচামেচি করলেন না, শব্দ করে কাঁদলেনও না। শুধু দেখা গেল তার চোখের কোল গড়িয়ে সরু নদীর মতো জলের তোর নামছে। তিনি সেই জল হাত দিয়ে মুছছেন না। ধীরে স্থিরে পা ফেলে তিনি তার ছেলেদের কাছে গেলেন। ওখানে গিয়ে তিনি দেখতে পেলেন জায়নামাজের উপর তার দুই ছেলে, এক ছেলে জীবিত আর অন্য ছেলে মৃত। মৃত ছেলেটা শুয়ে আছে জায়নামাজের উপর। সালমা বেগম ছেলেদের পাশে বসলেন। সেলিম খুব পাগলামি করছে, চিৎকার চেঁচামেচি করছে, বারবার ডাকছে তার মৃত ভাইটিকে। সালমা বেগম নাইমের মাথাটা তার কোলের উপর টেনে নিলেন, তারপর চেয়ে থাকা চোখ দুটি বন্ধ করে নিয়ে ডাকলেন নীলাকে। বললেন, বৌমা, এদিকে আসো। সেলিম তার মার কথার উপর চিৎকার করে বলল, এই মহিলা এইখানে আসবো কেন? আমার ভাইরে সেই মারছে, খুন করছে, নাইলে একটা সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ মরে যাবো কেন? সালমা বেগম সেলিমকে ধমক দিয়ে বললেন,
চুপ কর বলছি। চুপ করব? কেন চুপ করব? খুনিরে খুনি বলবো না তো কাকে বলবো? এই মহিলা খুব পরিকল্পনা করে আমার ভাইটারে মারছে। নীলা সেলিমের কথাগুলো শুনেছে, কিন্তু এসব কথা তাকে মোটেও অবাক করে দিচ্ছে না, কিংবা সে ভয়ও পাচ্ছে না এখন আর। কারণ সে জানতো বেহুলার কোনো দোষ না থাকা সত্ত্বেও স্বামীর মৃত্যুর জন্য তাকেই দোষারোপ করা হয়েছিল। বেহুলা তো যেভাবেই হোক কষ্ট করে তার স্বামীকে সুস্থ করে নিজেকে সত্যি নিরপরাধ প্রমাণ করেছিল, কিন্তু সে কি করে নিজেকে সত্যি নিরপরাধ প্রমাণ করবে? তার তো আর কোনো উপায়ই আর নাই। সালমা বেগম আবার ডেকেছেন নীলাকে। নীলা এবার হেঁটে যাচ্ছে তাদের কাছে। সেলিম এবারও বলছে, খবরদার কইলাম ডাইনি, খবরদার। খালি আরেক পাও এদিকে আগাইলে তোর আমি খুন করে ফেলবো। সেলিমের মুখ থেকে এমন একটা ভয়ঙ্কর কথা শোনার পরেও সে এগিয়ে আসছে, কিংবা তার শাশুড়ি তাকে ডেকে নিয়ে কি করে বসেন তাও তো সে জানে না। ছেলের খুনি হিসেবে তাকে দোষারোপ করে খুনটুনো তো করে ফেলতে পারেন, তবুও নীলা ভয় পাচ্ছে না। সেলিম এখনো চিৎকার করে বলছে, এই খুনি থাম, তুই এইদিকে আর একটা পাও ফেলবি না বলছি। আমি কিন্তু তোরে খুন করে ফেলবো বলতেছি, সত্যিই খুন করে ফেলবো। নীলা তবুও এগিয়ে যাচ্ছে। কি সাহস তার! সেলিম খানিক ক্ষিপ্রই ছিল তখন। হঠাৎ এভাবে নিজের সবচেয়ে কাছের মানুষটার মৃত্যু তাকে উন্মাদ করে তুলল, এবং তার ভেতর খুব করে সন্দেহ ঢুকে গেছে যে নাইমের মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। তার ভাবি নীলা খুব কৌশল করে তার ভাইটিকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। এই সন্দেহ থেকেই তার জেদ বেড়ে গেছে। সে প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে ছারকার হয়ে যেতে যেতে ভাবল, তাকে প্রতিশোধ নিতে হবে। যে করেই হোক তাকে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। খুনের বদলে খুন করতে হবে। তাই নীলা তাদের কাছে ঘেঁষতেই মেঝেতে পড়ে থাকা গ্লাসের ভাঙা এক টুকরো ছুঁড়ে মারল সে নীলার উপর। নীলা সরে গিয়েও নিজেকে বাঁচাতে পারল না। সেলিম ফের ঢিল ছুড়ল। সেই ঢিল গিয়ে তার কপালটা ঠিক ডানে এসে লাগলো। আর একটু হলে চোখেই পড়তো। নীলা নিজেকে হঠাৎ বিশ্বাস করতে পারল না। এটা কিভাবে করে ফেলতে পারল সেলিম? তবে কি তার দুর্দশা শুরু হয়ে গেছে? নীলা তার কপালে হাত দিয়ে দেখলো অনেকখানি জখম হয়ে গেছে। ওখান থেকে স্রোতের মতো রক্ত নামছে গল গল করে। সেই রক্তে ভিজে যাচ্ছে তার গালের এক পাশ, গলা আর বিয়ের রঙিন শাড়িখানিও। সে এখন হতভম্ব, স্থবির এবং ভীত সন্ত্রস্ত হয়ে ঠাই দাঁড়িয়ে আছে। এক পাও নড়ছে না, যেন সে এখানেই শেখর গেঁথে ফেলেছে আজন্ম কাল দাঁড়িয়ে থাকার জন্য। সালমা বেগম মৃত ছেলের মাথা তার কোল থেকে নামিয়ে যত্ন করে জায়নামাজের উপর রেখে দৌড়ে এলেন নীলার কাছে। এসে নীলাকে আঁকড়ে ধরে বললেন, পাগল হইয়া গেছে ভাইয়ের লাইগা ভাই। এই সব কিছু বোঝ থাইকা করতাছে না মা। সেলিম পাগল হইয়া গেছে। নীলা কোনো কথা বলল না তার শাশুড়ির কথার পরে। সে যেভাবে ছিল সেভাবেই দাঁড়িয়ে আছে এখনো। তুমি আসো, আমার সাথে আসো। নীলাকে ধরে ধরে তার শাশুড়ি ঘরের বাইরে উঠোনের দিকে নিয়ে গেলেন। উঠোনের পরে মস্ত পুকুর। পুকুরের পাড়ে নানান গাছগাছরা, সবুজ দূর্বা। সেই দূর্বার শীর্ষে জমে আছে বিন্দু বিন্দু শিশির। সালমা বেগম ওখান থেকে শিশির মাথা কিছু দূর্বা ঘাস ছিঁড়ে হাতের তালু নিয়ে থেতলে তা এনে লাগিয়ে দিলেন নীলার কপালে। নীলা ব্যথায় তার জিভে দাঁত কামড়ে ধরল। সালমা বেগম আকাশের দিকে তাকিয়ে বললেন, চিন্তা কইরো না মা, সব ঠিক হইয়া যাইব। আল্লাহ পাক সব ঠিক কইরা দিব। আর সেলিম তো তোমার ভাইয়ের মতোই, ওর আচরণে তুমি কিছু মনে কইরো না মা। এরকম মৃত্যু সে মাইনা নিতে পারতাছে না। দাফন কাফন হোক, দেখবা সব ঠিক হইয়া যাইব। না, সেলিমের আচরণে নীলা মোটেও কিছু মনে করেনি। বরং এটাই তো স্বাভাবিক। হঠাৎ একজন মানুষ বাসর ঘরে মরে পড়ে থাকবে আর তার আত্মীয় স্বজন তা সহজভাবে মেনে নিবে, এটা তো নিয়ম না। বরং নিয়ম হলো বাসর ঘরে যে নতুন বউটি আছে তাকে দোষারোপ করা, খতিয়ে দেখা তার কার সাথে প্রেমের সম্পর্ক আছে। এই প্রেমের জন্যই তো খুন। কিন্তু নীলার কাছে তার শাশুড়িকে স্বাভাবিক মনে হচ্ছে না। তিনি যে আচরণ করছেন তাও স্বাভাবিক নয়। কারণ পৃথিবীতে কোনো মাই তার সন্তানের মৃত্যুতে এমনভাবে সৌম্য শান্ত হয়ে থাকতে পারেন না। কিন্তু তার শাশুড়ি তা পারছেন। কিভাবে পারছেন এতটা পাষাণ হতে তিনি? কিছুতেই নীলার তা বুঝে আসছে না। ফজরের আজান হয়েছে। একটা দুটো পাখি ডাকতেও শুরু করেছে। সালমা বেগম পুকুরে গিয়ে উঁচু করলেন। তারপর ঘরে ফিরে জায়নামাজ বিছিয়ে ফজরের নামাজ আদায় করলেন। নামাজের পর তিনি দুহাত তুললেন খোদার দরবারে। দোয়ায় তিনি বললেন, হে মাবুদ, তুমি এত বড় পাষাণ কেন গো মাবুদ? মাবুদ, আমার ছেলের সব থাইকা আনন্দের দিনে তারে তুমি কাইরা নিলা, আমার বুক থাইকা কেন নিলা কেন?
সালমা বেগম কাঁদছেন, পাগলের মতো কাঁদছেন। তার কান্নায় বাড়িটা কেমন থমথম হয়ে উঠল। এবার তার সাথে কান্নার গলা মিশালো সেলিম। সে তার মায়ের কাছে এসে মার গলায় জড়িয়ে ধরে বলল, ভাই নাই আর আম্মা, আমার কলিজার টুকরা ভাই আর নাই। সালমা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, নিয়তির বাপ। এই পৃথিবীতে নিয়তির খেলা হইল সবচেয়ে বড় খেলা। নিয়তির চাইতে বড় কোনো সত্য নাই বাপ। সেলিম ফুপিয়ে উঠল আবার। সে বলল, আম্মা, আমি নিয়তির উপর ছাড়বো না বিষয়টা। আমার মন বলছে ভাবির হাত আছে ভাইয়ের মৃত্যুতে। মানুষের মৃত্যুতে মানুষের কোনো হাত থাকে না রে বাপ, হাত থাকে আল্লাহর। তিনি ইচ্ছা করলেই মানুষ মরে, ইচ্ছা করলেই বাঁচে। সেলিম তার মার প্রতি ক্ষিপ্ত হয়ে উঠল। সে তার মাকে ছেড়ে দিয়ে সরে গিয়ে বলল, আম্মা, তুমি ওই ডাইনিটার পক্ষ নিচ্ছ? সালমা বেগম তার ছেলের দিকে সৌম্য শান্ত চোখে তাকিয়ে বললেন, আমি সত্যের পক্ষে নিছি। মরা মানুষ নিয়া মিথ্যা নাটক সাজানো আমি পছন্দ করি না। নাটক? নিজের সন্তানের আকস্মিক মৃত্যুকে তুমি সহজ করে দেখছো? ঠিক কইরা দেখলে কি হইব বাপ? ঠিক কইরা দেখলে কি তোর ভাই ফিরে আসবো? সেলিমের এখন যা রাগ পাচ্ছে, সে তবুও শান্ত ভঙ্গিতে বলল, মৃত্যুর পর কেউ ফিরে আসে না, কিন্তু তার মৃত্যুর জন্য যে দায়ী তার শাস্তি হলে সে সুখ অনুভব করে, তার আত্মা শান্তি পায়। সালমা বেগম বললেন, চুপ কর তো বাপ, আত্মীয় স্বজনের খবর দে, পাড়া প্রতিবেশীরে জানা। তারা যত জলদি আইব তত জলদি দাফন কাফন হইব। ভাইয়ের দাফন কাফনের ব্যবস্থা কর, তার আত্মা কষ্ট পাইতাছে। আত্মীয় স্বজনেরে খবর দে, জলদি কর সব কিছু। সেলিম মায়ের কথা মতো ঘর থেকে বেরিয়ে গেল। পাড়া প্রতিবেশী আর আত্মীয় স্বজনদের কাছে খবর পৌঁছাতে হবে, জলদি করতে হবে সব কিছু। মায়ের আদেশ, মায়ের আদেশের পরে আর কোনো কথা নেই সন্তানের। সালমা বেগমের সব কথা শুনছিল ও ঘর থেকে নীলা। সে দৌড়ে এসে তার শাশুড়ির কোলের উপর জলের মতো ছাপিয়ে পড়ে চিৎকার করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, আম্মা, আম্মা, আমার ভাগ্য এত মন্দ কেন গো আম্মা? সালমা বেগম নীলাকে সান্ত্বনা দিতে চেয়ে নিজেই গলা ছেড়ে কেঁদে উঠলেন। এই যে চেষ্টা করলেন কান্না থামাতে, ভাবলেন তিনি কাঁদলে তো নীলা সেলিম আরও ভেঙে পড়বে, কিন্তু তিনি নিজেকে আর ধরে রাখতে পারলেন না। মুহূর্তে দুটি মেয়ে মানুষের কান্নায় বাড়িটি কান্না বাড়ি হয়ে উঠল। ততক্ষণে খবর পেয়ে বাড়িতে মানুষের জটলা শুরু হয়েছে। পাড়া প্রতিবেশী আর আত্মীয় স্বজনেরা আসতে শুরু করেছে ধীরে ধীরে। খবর পেয়েছেন নীলার বাবাও, কিন্তু তিনি এই কথা নীলার মাকে জানাননি। তিনি বলেছেন নীলার শাশুড়ির হঠাৎ বড় অসুখ করেছে, তার নাকি ইচ্ছে বেআইনের সাথে দেখা করার কথা বলার। এই কথা বলে তিনি নীলার মা জাহানারাকে নিয়ে নীলার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছেন। সত্যি জানলে সহজে মানতে পারবে না বলেই তিনি মিথ্যে বলেছেন তার স্ত্রীর কাছে। সেলিম খুব পাগলামি করছে। একবার বটি নিয়ে নীলার কাছে দৌড়ে গিয়ে তাকে খুন করে ফেলতে চেয়েছে, কিন্তু বাড়ি ভর্তি মানুষের জন্য সে পারেনি। তাকে ধরে ফেলে তার কাছ থেকে বটি কেড়ে নেওয়া হয়েছে। সে এখন বাড়ির পেছনে শিউলি গাছটার নিচে বসে আছে। ওখানেই একদল মানুষ নাইমের জন্য কবর খুঁড়ছে। সে কবর খোঁড়ার কাজে তদারকি করছে। একবার সে এখানেও পাগলামি করেছে। কবর খুঁড়তে থাকা মানুষদের মধ্য থেকে একজনকে সে জিজ্ঞেস করেছে, কবর এত ছোট কেন? যাকে জিজ্ঞেস করেছে তার বয়স 40 পেরিয়েছে। মধ্যবয়স্ক লোকটি বিজ্ঞের মতো বলল, মাপ চুপ কইরেই লইছি, কোনো সমস্যা নাই। সমস্যা আছে, আপনার মাপ ঠিক হয়নি। আপনি আমাদের দুই ভাইয়ের মাপ নিয়ে কবর খুঁড়েন। এই কবর আমাদের দুই ভাইয়ের কবর, জোর কবর। সেলিমের কথা শুনে এই লোকটা এমন ভয় পেল, সে সঙ্গে সঙ্গে কবর থেকে উঠে বাড়ির দিকে দ্রুত পা ফেলে চলে গেল। পেছন থেকে ডেকেও আর কেউ তাকে পেছন ফেরাতে পারল না। সে ভয় পেয়েছে, ভীষণ ভয়। নীলার বাবা মা এসে গেছেন। নীলার মা কিভাবে যেন বাড়ির দেউটি পর্যন্ত আসতেই বুঝে গেছেন আসলে কি ঘটেছে এই বাড়িতে। তিনি দ্রুত পায়ে বাড়ির ভেতরে ঢুকলেন। তারপর সর্বহারা কোনো মা পাখির মতো আর্তনাদের গলায় ডাকলেন, নীলা, নীলা মারে। নীলা তখন বসে আছে বড় ঘরের খাটের উপর। না, বউ সেজে নয়, বিধবার পোশাকে, সাদা শাড়ি, গায়ের সকল অলংকার খুলে ফেলতে হয়েছে তার। তার দু গালে জলের দাগ বসে আছে, তবুও তাকে কি সুন্দর লাগছে। নীলার চারপাশে মেয়েদের ভিড়। কৌতূহলী মহিলারা জানতে চাইছে কিভাবে কি হলো। এক মহিলা তার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, মেলামেশার পরে মারা গেছে না আগেই?
নীলা কোনো উত্তর দেয়নি। এই সময় আমার দরজার পাশে দুটি মহিলা তাকে নিয়ে কথা বলছে। একজন বলছে, আমার মন বলে কি বউ, এখানে একটা বিরাট রহস্য আছে। কি রহস্য আছে? অপর মহিলাটি চোখ কপালে তুলল। তারপর যে মহিলাটি কথা বলতে শুরু করেছিল সেই ফিসফিস করে বলল, বউডারের সুবিধা মনে হইতাছে না, খারাপ মাইয়া, চরিত্রের সমস্যা আছে। দেখো না এখনো মাইয়ার চেহারা কেমন উজলা, যেন খুশিতে আত্মহারা। দেখো দুদিন পর সব ক্লিয়ার হইয়া যাবে পানির মতো। নীলা শুনেছে, স্পষ্ট শুনেছে। ঠিক এই সময় বাহির থেকে তার মা ডেকে উঠেছে। নীলা গলা শুনেই বুঝে ফেলেছে তার মা এসেছে। সে সঙ্গে সঙ্গে বিছানা থেকে লাফিয়ে নেমে দরজা পেরিয়ে বাইরে চলে গেছে। বাইরে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার করে দ্বিতীয়বার জ্ঞান হারিয়েছে। কিন্তু উপস্থিত অধিকাংশ মেয়ে মানুষই তার জ্ঞান হারানোর চেয়ে তার চরিত্র নিয়ে আলোচনা করতেই বেশি মজা পাচ্ছে। কেউ কেউ বলছে, দেখো দেখো নতুন বউ কি করে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। সি 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 সি, অসতী, চরিত্রহীন। দুপুর 2টো, আকাশে কড়া রোদ। লাশ জলদি দাফন করতে হবে। জানাজা হয়ে গেছে। খাটিয়া করে কবরের পাশে লাশ নিয়ে যাওয়া হচ্ছে। বাড়িতে কান্নার রোল পড়েছে। এত মানুষ কাঁদছে যে এখান থেকে নীলা কিংবা সালমা বেগমের গলা আলাদা করা যাচ্ছে না। লাশ যখন খাটিয়া করে নিয়ে যাচ্ছে তখন নীলা চিৎকার করে ডেকে উঠল, একটু রাখুন প্লিজ, একটু রাখুন। বাড়ির সবাই হঠাৎ কান্না ভুলে গিয়ে নীলার দিকে তাকিয়ে আছে। খাটিয়া বাহকেরা থমকে দাঁড়িয়ে গেছে বাড়ির আঙ্গিনায়। তারা কেউ বুঝতে পারছে না নতুন এবং বিধবা বউটি হঠাৎ তাদের থামতে বলল কেন। নীলা দৌড়ে আসছে। তার পেছনে উঠছে লম্বা কালো চুল, আর পেছনে ধুলোয় গড়াচ্ছে সাদা আঁচলখানি। নীলা খাটিয়ার উপর ঝুঁকে গিয়ে কাফনের কাপড়টা নাইমের মুখ থেকে খানিক সরিয়ে নিয়ে অনেকক্ষণ ধরে তাকিয়ে রইল। তারপর যখন তার চোখ ভিজে উঠছিল জলে, তখন সেই জল বাঁ হাতের পিঠ দিয়ে মুছে ভেজা গলায় বলল, আপনি যে আমায় ছেড়ে এভাবে একা একা চলে যাচ্ছেন, আমার কি হবে বলুন তো? আপনি এমন স্বার্থপর কেন? আমি কিভাবে একা বেঁচে থাকবো এই পৃথিবীতে? আপনাকে যে আমি ভালোবেসে ফেলেছি। আপনি কি জানেন না নারীরা খুব মায়াবতী হয়? বিয়ের পর নারীরা শুধু তার স্বামীকেই ভালোবাসে। আপনি কি জানেন না একজন নারীর কাছে তার স্বর্গ তার স্বামী? তারপর সে নাইমের মুখে, কপালে আর নাকে খানিক ছুঁয়ে দিল তার হাত। তার ভেজা হাতের স্পর্শ কি নাইম পাচ্ছে? মানুষ মৃত্যুর পরেও কি তার প্রিয়জনদের স্পর্শ পায়? যদি পেত তবে তার মাঝে এখন তার মরে যাওয়ার স্থানটিতে পড়ে গড়াগড়ি করে রোদন করছে তার টের পেত নীলার ভালোবাসা, সেলিমের ভ্রাতৃত্বের দৃঢ়তা। ওরা জানতো নীলা সহজে লাশের কাছ থেকে সরবে না, তাই তারা নীলার বাবাকে ডাকলো। ফৈজুর রহমান তার শক্ত হাতে নীলাকে ঝাপটে ধরে রাখলেন, আর এই সুযোগে তারা লাশ নিয়ে চলে গেল কবরের কাছে। নীলা কাঁদছে, রোদন করে কাঁদছে আর বলছে, আপনি তো বলে গেলেন না আমি এখন কি করব। আপনি না বলেছিলেন আপনাকে রোজ দিন জায়নামাজের কাছে হাত টেনে টেনে নিয়ে যেতে? এখন তো আপনিই চলে গেলেন। আপনি কি ভীষণ মিথ্যাবাদী। নীলার বাবা ফৈজুর রহমান মেয়েকে কত করেছে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু এতে কোনো কাজ হচ্ছে না। নীলা কাঁদছে, যেন কাঁদতে কাঁদতে সেও আজ মরে যাবে। সেলিম আবার পাগলামি শুরু করেছে। নাইমের লাশ কবরে নামাতে দিচ্ছে না। চিৎকার করে কাঁদতে কাঁদতে বলছে, আমি ভাইকে ছাড়া থাকতে পারবো না, আমি ভাইকে ছাড়া থাকতে পারবো না, আমি ভাইকে কবর দিতে দেবো না। সবাই বুঝ দিচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। তার মা এলে কাজ হবে, মাকে মানবে এই ভেবে তার মাকে ডাকা হলো। সালমা বেগম এসেছেন। তার ভিতরে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, তবুও তিনি এমন ভালো করলেন যেন তিনি শক্তপোক্ত আছেন। তিনি ছেলেকে আদেশ করলেন, বাবা এদিকে আয়, আয় আমার কাছে আয়। সেলিম তার মার ডাকে সাড়া দিয়ে সঙ্গে সঙ্গে মার কাছে চলে গেল। সালমা বেগম ছেলেকে জড়িয়ে ধরে বললেন, আমার এক ছেঁড়া চইলা গেছে, তুইও যদি এরকম করস তখন আমার কি ভালো লাগে বাপ? সেলিম কাঁদতে কাঁদতে বলল, আমি পারি না, ভাইকে বলতে পারি না আমি আম্মা। সালমা বেগম ছেলের সাথে নানান কথা বলতে লাগলেন। তখন নানান বুঝ দিলেন ছেলেকে, আর এই সুযোগে তারা কবর দিয়ে ফেলল নাইমের। সাথে সাথে সেই কবরে বাঁশ দিয়ে বেড়া দেয়া হলো। কালকের জীবন্ত হাসি খুশি মানুষটা এখন কবরের ভেতরে। আহা কি জীবন, ক্ষুদ্র জীবন। জাহানারা বলছেন নীলাকে সাথে করে বাড়ি নিয়ে যাবেন। স্বামীহীন মেয়ের তো এখানে থেকে কোনো লাভ নেই। তাছাড়া এমন না যে তার মেয়ের বিয়ের বছর খানিক পরে তার স্বামী মারা গেছে।
এমনকি দিন 10 নয়, বাসরের আগেই মৃত্যু। তিনি তার মেয়েকে বিধবা হতে দিবেন না, কিছুতেই না। মেয়েকে তিনি বললেন এইসব সাদামাটা কাপড় ছেড়ে তার রঙিন কাপড় পরতে। তার মেয়ে বিধবা নয়, এটাই তিনি প্রমাণ করতে চাইছেন। কিন্তু নীলা তা মানছে না। সে তার মায়ের কথার প্রতিবাদ করেছে, বলেছে, বিয়ের পর কোনো মেয়ের স্বামী মারা গেলে সে বিধবাই হয় মা। জাহানারা মেয়ের কথায় চমকে গিয়েছেন। তিনি বললেন, বিয়ের পর? কিন্তু তোদের বিয়ের কার্যাবলী তো এখনো শেষ হয়নি। আম্মা, কবুল বললেই বিয়ে হয়ে যায়। আমি কবুল বলেছিলাম এবং মন থেকেও তাকেই মেনে নিয়েছিলাম। আমার স্বামী মারা গেছে, আমাকে 4 মাস এখানে থাকতে হবে। এর আগে কোনোভাবেই বাড়িতে যাব না আমি। ফৈজুর রহমান বললেন, এটাই বরং ভালো। অবশ্য সালমা বেগম এই বিষয়ে কিছু বললেন না। তিনি শুধু নীলাকে বললেন, মাগো, তোমার যা ইচ্ছা তাই করো। তুমি যদি মনে করো বাড়ি চলে যাইবা যাও, এইখানে থাকার ইচ্ছা থাকলে থাকো। তোমার মনের অবস্থা খারাপ তা আমি জানি। আমার কোনো অধিকার নাই তোমার উপর জোর কর খাটাইবার। নীলার কেন জানি এই মহিলাকে খুব আপন মনে হচ্ছে। হঠাৎ কেন জানি মনে হচ্ছে এই মহিলাকে ছেড়ে সে কিছুতেই কোথাও যেতে পারবে না। চলে গেলে তিনি অনেক কষ্ট পাবেন, অনেক অনেক কষ্ট পাবেন। তার চেয়ে কষ্ট করে হলেও সে এখানে 4 মাস থাকবে, শাশুড়ির পাশে থাকবে। তাছাড়া এই বাড়িতে তার স্বামীর ছায়া আছে। এই ছায়া ছেড়ে সে কি করে চলে যাবে? নীলা বলল, আব্বা, আমি এখানে থাকবো। ফৈজুর সাহেব বললেন, আচ্ছা, এইখানেই থাকো তুমি মা। আমি কয়দিন পর পর তোমারে আইসা দেখা যাব। তোমার মার ইচ্ছা হইলে সেও আসবো। নীলা বলল, আচ্ছা। তার বাবা মা চলে যাওয়ার সময় নীলার কি যে কষ্ট হলো। সারা সন্ধ্যা সে বিছানায় পড়ে থেকে মালিশের মুখ ডুবিয়ে কেঁদেছে আর ভেবেছে, মাত্র একদিন আগেও তার জীবনটা কি সুন্দর ছিল। পাশের ঘরে ফুল সজ্জিত বিছানায় বসে বসে কত স্বপ্ন সে মনে মনে এঁকেছিল। সে কি তখন জানতো তার একটি স্বপ্নও আর পূরণ হবে না? নীলার ফুপিয়ে কান্না আসছে। আজ তার বাবা মার সাথে খালিদ আসেনি। খালিদের কথা সে জিজ্ঞেসও করেনি তাদের কাছে। কিন্তু এখন খুব মনে পড়ছে ছোট ভাইটির কথা। খুব কষ্ট হচ্ছে তার, খুব 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 কষ্ট। হঠাৎ সে তার পিঠে কোমল একটা হাতের স্পর্শ পেল। সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে এসে দেখল তার শাশুড়ি এসে বসেছেন পাশে। তার হাতে প্লেট ভর্তি গরম খিচুড়ি। সে খিচুড়ি থেকে সাদা ধোঁয়া উঠছে কুণ্ডলি পাকিয়ে। সালমা বেগমকে কাছে পেয়ে তার কান্না আরও বেড়ে গেল। সালমা বেগম তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কান্দো না মা, কানলে তো আর মানুষ ফিরব না, বরং কষ্ট হইব তার রুহুর। মা, সারাদিন তুমি কিছু মুখে দাও নাই, এখন খিচুড়িটা খাও মা। নীলা তার ভেজা গলায় বলল, কিভাবে খাবো আমি আম্মা? আমার গলা দিয়ে খাবার নামবে না। নীলার মুখ ভেঙে আবার কান্না আসছে। সালমা বেগম বললেন, না খাইলে কেমনে হইব মা, শরীর তো ভাঙ্গা পড়ব। খাও মা, লক্ষ্মী মা আমার। সালমা বেগম তার মুখের কাছে এনে নলা ধরেছেন। নীলা জানে তার শাশুড়িও সারাদিন কিচ্ছু মুখে তুলেনি। সে তার শাশুড়িকে বলল, আপনি যদি খান তাহলে আমিও খাবো আম্মা। সালমা বেগম বললেন, আমিও খাই আম্মা, এই দেহ খাইতাছি। বলেই সালমা বেগম নিজের মুখে এক নলা ভাত নিলেন। তারপর নীলার মুখেও দিলেন। কি কষ্ট হলো যে সেই ভাত খেতে নীলার। রাতে নীলা তার শাশুড়ির সাথে ঘুমোতে গেল। ঘুমাবার আগে তার শাশুড়ি নাইমের বিষয়ে কত কি গল্প করলেন। নীলা সেসব মনোযোগ দিয়ে শুনল এবং অন্ধকারে চাপা স্বরে কাঁদল। আগের রাতে ঘুম না হওয়ায় এবং সারাদিন কান্নাকাটি করায় সালমা বেগমের শরীর ছিল ক্লান্ত। তাই তিনি হঠাৎ ঘুমিয়ে গেলেন। তার ঘুম যখন ভাঙল তখন রাত 3টে। তিনি ঘুম থেকে উঠেই বিছানায় শূন্যতা অনুভব করলেন। তিনি তার ডান হাতটা বিছানায় রাখলেন, কিন্তু নীলার স্পর্শ পেলেন না। খুব ভয় পেয়ে গেলেন তিনি। সঙ্গে সঙ্গে টর্চ জ্বালালেন। আর তখনই তার ভয়টা আরও বেড়ে গেল, কারণ ঘরের দরজাটা ছিল খোলা। তিনি চিৎকার করে ডাকলেন, সেলিম, সেলিম। সেলিম তার ঘর থেকে জলদি বের হয়ে এলো। সেও ঘুমিয়ে গিয়েছিল। সালমা বেগমের ডাকে হঠাৎ জেগে উঠেছে। সে ভীত সন্ত্রস্ত গলায় বলল, কি হয়েছে আম্মা? সালমা বেগম কাঁপা গলায় বললেন, বোমা ঘরে নাই? ঘরে নেই মানে? সালমা বেগম বললেন, আমি ঘুমাইয়া গেছিলাম, ঘুম থেকে উঠা দেখি বিছানার আমার পাশে সে নাই। তারপর লাইট জ্বালাইয়া দেখি দরজা খোলা। সেলিম এখন কি করবে বুঝতে পারছে না। তার মনে হচ্ছে নীলাকে এখানে রাখা ঠিক হয়নি। না রাখাই ভালো ছিল। তার ভয় হচ্ছে, ভীষণ ভয়।
আর মনে হচ্ছে নীলা মেয়েটি সাধারণ কোনো মেয়ে নয়, সে অনেক ধূর্ত, তার চরিত্রে রহস্য আছে, গভীর রহস্য। সেলিম ভাবছে, তার ভাবনাকে এলোমেলো করে দিয়ে হঠাৎ সালমা বেগম বললেন, আমার পেছনে পেছনে আয় বাপ। সেলিম কিছুই বুঝতে পারছে না তার মার কাণ্ড কারখানা, তবে তার মায়ের আদেশ তার যে করেই হোক পালন করতে হবে। সে হাঁটছে, তার মায়ের পিছু পিছু হাঁটছে, কিন্তু বুঝতে পারছে না তার মা এই এত রাতে কোথায় যাবে। নাইমের কবরের চারদিকে বাঁশের বেড়া দেয়া, নীলা সে বেড়ার উপর হাত রেখে দাঁড়িয়ে আছে। কবরের উপর তখন গুটি কয়েক জোনাকি পোকা মিটমিট করে চলছে। দূরের বন থেকে কামিনী ফুলের মিষ্টি অথচ মনকাড়া গন্ধ আসছে বাতাসে ভেসে। নীলা হঠাৎ কথা বলল, আপনি আমায় ডেকেছিলেন কেন? ভয় পেয়েছিলেন বুঝি একা একা? না, আমি ভয় পাই না। আমি পুরুষ মানুষ। পুরুষ মানুষ কখনো ভয় পায় না। তাহলে ডেকেছিলেন কেন? আপনার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছিল। সারাদিন তো মানুষ ছিল আমার চারপাশে, তাই কথা বলতে পারিনি। এখন পরিবেশ নীরব, নিস্তব্ধ, কেউ নেই আমার পাশে। এই তো কথা বলার সময়, তাই আমি আপনাকে ডেকেছি। আমার সাথে আপনার এত কথা বলতে ইচ্ছা হয় কেন? আমি আপনার কে? এমন উদ্ভট প্রশ্ন শুনে নাইমের যা মন খারাপ হলো, তবুও কি প্রিয়তমা স্ত্রীকে তার মন খারাপই দেখানো যায়? সে মিষ্টি হেসে বলল, স্ত্রী? আপনি আমার স্ত্রী হন। স্ত্রী? স্ত্রীকে তো আপনি ভালোই বাসেন না। ভালোবাসলে কি আর একা ফেলে চলে যেতেন? আমি আপনার সাথে কথা বলবো না, একটা কথাও আর বলবো না। এই সময় নাইম কাঁদো কাঁদো গলায় বলল, বিশ্বাস করুন, আমি আপনাকে খুব ভালোবাসি বলেই তো আপনাকে ডাকি। আমি ডাকলে আপনি কিন্তু রোজ দিন আসবেন, আমরা রাতভর জেগে জেগে গল্প করব। নীলা এই কথা শুনে কি যে খুশি হলো, সে ফিসফিস করে বলল, আপনাকে একটা কথা বলবো আমি? বলুন। আমিও আপনাকে ভালোবাসি। কথাটা বলে সে লজ্জায় মুখ লাল করে ফেলল। এই সময় নাইম বলল, আপনি কি আমার পাশে একটু শুবেন? আমার খুব ইচ্ছে একসাথে দুজন শুয়ে থাকতে। নীলা মৃদু হেসে লজ্জায় লুকিয়ে যেতে চাওয়া শব্দে বলল, আচ্ছা। তারপর নীলা একেবারে কবরের গা ঘেঁষে মাটিতে শুয়ে পড়ল এবং অল্পক্ষণের ভেতর ঘুমে তলিয়ে গেল। সালমা বেগম টর্চের আলোতে দূর থেকে দেখলেন কবরের পাশে সাদা কাপড়ের মতো কিছু একটা চকচক করছে। তিনি দ্রুত পা ফেলে কবরের পাশে গেলেন। তার পেছনে পেছনে গেল সেলিম। তিনি কাছে গিয়ে চমকে উঠলেন। নীলা শুয়ে আছে কবরের গা ঘেঁষে, তার পরনে সাদা থান শাড়ি। এই শাড়িখানাই সারাদিন তার পরনে ছিল। রাতেও এই শাড়ি পরে সে ঘুমোতে গিয়েছিল। সাদা শাড়ি পরে সবুজ লতাপাতার ভেতরে শুয়ে ঘুমিয়ে থাকা নীলাকে কি যে পবিত্র দেখাচ্ছে। এমন একটা লক্ষ্মী মেয়ের জীবনে এত কষ্ট কেন? সালমা বেগমের চোখে জল নেমে এলো মুহূর্তেই। সেলিমা তার চোখে হাত দিল। তার চোখও কি খানিক ভিজে উঠেছে জলে। সালমা বেগম নীলার গায়ে স্পর্শ করে আস্তে করে ডাকলেন, বৌমা, ও বৌমা। নীলা চমকে উঠে তাকাতেই দেখলো তার শাশুড়ি তার গা ছুঁয়ে আছে এবং চারদিকে তাকিয়ে দেখলো ঘন অন্ধকার। সে অন্ধকারের ভেতর টর্চ হাতে দাঁড়িয়ে আছে সেলিম। সেলিমকে দেখে তার ভয়ে বুক জেমে উঠল। সালমা বেগম বললেন, মা, এখানে তুমি আসলা কেন এত রাতে? জায়গাটা তো ভালো না। নীলা কথা বলল না। সে চুপচাপ উঠে বাড়ির পথ ধরল। সালমা বেগম আর কিছু বললেন না, চুপচাপ হাঁটছেন আর কথা বলল সেলিম। সে থমথমে গলায় বলল, কাল সকালে ওনার বাপরে খবর দেবো আম্মা। কি খবর দিবি? আটকে ওঠা গলায় জিজ্ঞেস করলেন সালমা বেগম। সেলিম বলল, এইখানে কোন ভরসায় ওনারা রাখবেন আপনি? ওনার ব্রেনের সমস্যা। পাগল ছাড়া কি নিশিরাতে কেউ এমনি কবরের পাশে গিয়ে শুয়ে থাকে? নীলা কথাগুলো শুনছে আর হাঁটছে। তার কাছে এই কথাটির জবাব আছে, কিন্তু সে জবাব দিচ্ছে না, কারণ কথাটি তার কাছে সরাসরি বলেনি সেলিম। কথা বলেছে সালমা বেগমের কাছে। সালমা বেগমই জবাব বললেন, বৌমা, পাগল হইলে তো তুমিও পাগল। তুইও তো ভাইয়ের লগে কবরে থাকতে চাইছিলি। সেলিম কি বলবে এখন? তার কাছে কোনো যুক্তি নেই। তবুও সে বলল, আম্মা, তুমি শুধু শুধু বিপদ ডেকে আনতাছো। ওনার এইখানে থাকার কোনো মানে হয় না। ভাই তো আর এখন নাই, ওনারও তো একটা ভবিষ্যৎ আছে। এখানে না থেকে উনি বাড়িতে থাকলে ভালো থাকবেন। ওনারে বাড়িতে পাঠিয়ে দাও। সালমা বেগম ছেলেকে তখন ধমক দিলেন। কোনোদিন ছেলেকে তিনি ধমক দেননি। সেলিমের মন খারাপ হলো, খুব মন খারাপ হলো। সালমা বেগম এ নিয়ে মাথা ঘামালেন না। তিনি ধীর পায়ে নীলার কাছে গেলেন। তারপর তার একটা হাত টেনে ধরলেন। নীলা ভয়ে জমে যাওয়া শরীর নিয়ে থমকে দাঁড়ালো। সালমা বেগম তখন স্পষ্ট গলায় বললেন, নীলা আজ থাইকা আমার বউ না, শুধু সে আমার মাইয়া।
আমার মাইয়া আমারে সাইরা কোনো দিন যাইব না, কোনো দিন না। তার শাশুড়ির এই ভরসার কথাটি শুনেও নীলার কান্না পেয়ে গেল। কি অদ্ভুত, নারীরা অত মায়াবতী হয় কেন? ঘরে ফিরে সালমা বেগমের দু চোখ আর এক হলো না। অনেকক্ষণ শুয়ে থাকার পর তিনি নীলাকে বললেন, বৌমা তুমি আর ওইখানে যাইও না কেমন মা? নীলা বড় কাতর গলায় বলল, আমি তার কথায় অবাধ্য হব কি করে আম্মা? তিনি যে আমার স্বামী। সালমা বেগম চমকে উঠলেন। তার কথার অবাধ্য যাইবা মানে? আম্মা, তিনি আমার সাথে গল্প করতে ডাকেন, আমি ছাড়া আর কে গিয়ে তার সাথে গল্প করবে? সালমা বেগম বুঝতে পারলেন নীলা মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে। সে তার নিজের ভেতরেই নাইমের একটা সত্তা দাঁড় করিয়ে নিয়েছে। সেই সত্তার ডাকেই সাড়া দিয়ে সে রাত বিরাতে কবরের পানে ছুটে যায়, শুয়ে থাকে কবরের সাথে তার গা মিশিয়ে, কথাও বলে। সালমা বেগম বললেন, নাইম তোমার সাথে কথা বলে ওইখানে গেলে? বলে। কি কথা বলে? নীলা লজ্জায় বালিশে মুখ লুকিয়ে ফেলে বলল, কত কথা বলে। তারপর হি হি করে হেসে উঠল নীলা। কিন্তু এই হাসিটাকে সালমা বেগমের কিছুতেই অস্বাভাবিক মনে হলো না, কিংবা নীলাকে তিনি পাগলও ভাবছেন না। নীলার উপর দিয়ে কতটা ধকল যে গিয়েছে তা তিনি জানেন বলেই তিনি মা, একজন মায়াবতী মা। শেষ রাতে মায়ের রুমের মতো শাশুড়ির গায়ের রুমের ভেতর শুয়ে থেকে চোখ মুদে এলো নীলার। আর তখনই কাণ্ডটা ঘটল। সে ঘুমে থেকেই দেখলো সন্ধ্যা হয়ে গেছে, আর তখন ঘরে কেউ নেই। সালমা বেগম কোথায় যেন গিয়েছেন, শুধু ঘরে আছে সেলিম। তার চেহারা কেমন অগ্নি মূর্তির মতো ধারণ করেছে, তার ঠোঁটে কেমন শয়তানি হাসি ঝুলে আছে, আর তার কাঁধে একটা মস্ত কালো রঙা ব্যাগ। সে এগিয়ে আসছে কেমন অদ্ভুতভাবে হেঁটে। তারপর নীলার কাছে এসে তার একটা হাত টেনে ধরলো। নীলাকে সে এবার টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। নীলা ভয়ে আটকে উঠল। সে তার সমগ্র শক্তি এক করে গলায় এনে মিশিয়ে চিৎকার করে ডাকলো তার শাশুড়ি মাকে, কিন্তু শাশুড়ি মা তার ডাক শুনতে পেলেন না। কি ভয়ঙ্কর বিপদে পড়েছে নীলা! এই বিপদ থেকে তার বাঁচার উপায় কি? কে এসে বাঁচাবে এখন তাকে? নীলা চেষ্টা করছে ওর হাত থেকে ছুটে যেতে। একবার কটুস করে একটা কামড়ও বসিয়েছে সেলিমের হাতে। এতে সেলিমের কিছুই হলো না, সে শুধু হাসলো। সে হাসির কি বিকট এবং ভয়ঙ্কর আওয়াজ! হাসির শব্দে নীলার মনে হলো এই বুঝি তার কান ফেটে যাচ্ছে। সে ভয়ে ভয়ে বলল, আমায় আপনি কোথায় নিয়ে যাচ্ছেন এইভাবে? সেলিম কোনো জবাবই দিল না, বরং সে তখন এমন ভাব করলো যেন নীলার কথাটা সে শুনতেই পায়নি। নীলার এখন খুব বাবার মুখটা মনে পড়ছে। ছোটবেলায় একবার বড় বিপদে পড়েছিল সে। তাদের বাড়ির সামনে যে পুকুর আছে, সেই পুকুরের ঘাটে সন্ধ্যাবেলায় পা ধুতে গিয়ে কাঠের শ্যাওলার পা পিছলে ধুম করে সে পড়ে গেল পুকুরের জলে। তখন আবার সে সাঁতার জানে না। গভীর জলের দিকে গিয়ে সে শুধু তলিয়েই যেতে লাগলো। নিরুপায় নীলা তখন ভাবলো আর বুঝি সে বাঁচবে না, কিন্তু সে সেবার বেঁচে গেল। কিভাবে যেন তার বাবা টের পেয়ে এই সন্ধ্যাবেলাতেই লাফ দিয়ে পুকুরে নেমে গেলেন। তারপর খুঁজে বের করে টেনে তুললেন তাকে। কিন্তু এবার কে বাঁচাবে তাকে? এখন তো বাবা অনেক দূরে। নীলাকে সেলিম নিয়ে এসেছে জঙ্গলের উঁচু মতো একটা পরিত্যক্ত ভিটেতে। সেই ভিটেতে নানান গাছগাছরা, কিছু কিছু গাছ এত বড় আর লম্বা যেন মেঘ ভেদ করে আকাশ ছুঁয়ে ফেলেছে। তারপর নীলা দেখলো পাশেই একটা ভাঙাচোরা কাঠের ঘর। সেই ঘর মানুষ শূন্য, আর ঘরটা দেখতেও কেমন জানি বুক ধকধক করে ওঠে। ভয়ে গা জমে যেতে চাই। নীলা মনে মনে আল্লাহর নাম নিল। সে দোয়া ইউনুস জানে। এই দোয়া জপে মাছের পেট থেকে বেঁচে গিয়েছিলেন নবী ইউনুস আলাইহিসসালাম। এখন সে কি বাঁচতে পারবে না এই দোয়া জপে? কিন্তু না, সেলিম আরও ভয়ঙ্কর কিছু করতে যাচ্ছে। সে এবার নীলার শাড়িটা একটানে খুলে ফেললো। তারপর সেই শাড়িটা দিয়েই নীলাকে মস্ত খুঁটির সাথে বেঁধে ফেললো। নীলা বলল, আল্লাহর দোহাই, আপনি আমার জীবন ভিক্ষা দেন। কিন্তু সেলিম তার অনুনয় শুনল না। সে তার ব্যাগ থেকে কেরোসিনের বোতলটা বের করে নীলার সারা শরীরে কেরোসিন ছিটিয়ে দিল। তারপর পকেট থেকে দিয়াশলাই বের করে বলল, খুনের বদল খুন, খুনের বদল খুন। মৃত্যুর জন্য তুই প্রস্তুত হয়ে যা ডাইনি। সেলিম জ্বলন্ত দিয়াশলাইয়ের কাঠিটা নিয়ে এগিয়ে আসছে নীলার দিকে। নীলা চোখ বন্ধ করে প্রকাণ্ড জোরে চিৎকার করে উঠল, বাঁচাও, বাঁচাও। সালমা বেগম হঠাৎ আঁতকে উঠলেন নীলার চিৎকার শুনে। তিনি আধ ঘুমো চোখে তাকিয়ে দেখেন নীলা থরথর করে কাঁপছে, আর তার সোয়া শরীর কোল কোল করে ঘামছে। সালমা বেগম তার পিঠে হাত রেখে বললেন, কি হয়েছে মা, কি হয়েছে? খারাপ স্বপ্ন দেখছো গো মা?
নীলার মুখ দিয়ে কোনো রা বের হচ্ছে না। অনেকক্ষণ চেষ্টা করার পর বড় কষ্ট করে সে বলল, পানি পানি খাবো। সত্যি পানির তেষ্টায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সালমা বেগম তড়িঘড়ি করে বিছানা থেকে লাফিয়ে উঠে রান্নাঘরে গেলেন। ওখান থেকে গ্লাস ভর্তি পানি এনে দিলেন নীলার হাতে। নীলা সেই পানি ঢক ঢক করে গিলে ফেললো মুহূর্তেই। তারপর হাঁপাতে হাঁপাতে বলল, সেলিম সেলিম ভাই আমায় মেরে ফেলতে চায়। সালমা বেগম কিছুই বুঝতে পারলেন না। তিনি নীলার ভয় মাখা নীল মুখটার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। নীলা তারপর সবকিছু খুলে বলল। সালমা বেগম হেসে বললেন, সকালবেলা স্বপ্ন হইল মিশা স্বপ্ন। এই স্বপ্ন দেখা ডরানোর কিছু নাই মা। সকল মন্দ আল্লাহ পাক তরাইয়া নিব। আসল কথা কি মা, নাইমের মরণের দিন সেলিমের আচরণে তোমার ভেতরে ডর ঢুকা গেছে, এই জন্যই এমন স্বপ্ন দেখছো। নীলা কথা বলল না, চুপ করে রইল। সালমা বেগম বললেন, সেলিন এরকম না মা, তার ভেতরে রাগ গোসা বলতে কিছুই নাই। মা ঠান্ডা মানুষ, কিন্তু ওই দিন তার ভাইয়ের মৃত্যু তারে অনেক কষ্ট দিছে। সেই কষ্ট সহ্য করতে না পাইরা সে তোমার লগে এমন করছে। নীলা বলল, মা আমার এখানে ভয় করে, অনেক ভয় করে। সালমা বেগম হেসে বললেন, কোনো সমস্যা নাই, তোমার আব্বার কাছে খবর পাঠাইছি, তিনি আইসা তোমারে নিয়ে যাবেন। তারপর যখন ভয় কাটবো তখন আসবা। নীলা বলল, আচ্ছা। ফৈজুর রহমান এসেছেন নীলাদের বাড়িতে। মেয়েকে সঙ্গে করে নিয়ে যাবেন তিনি। কিন্তু সমস্যা হলো নীলা এখন বলছে সে যাবে না। সে রান্নাঘরে গিয়ে তার শাশুড়ির কাছে কেমন মনমরা হয়ে বসে রইল। সালমা বেগম লক্ষ্য করে বললেন, মনমরা কেন গো মা? নীলা প্রায় কেঁদে ফেলল। সে কেঁদেই বলল, আমি যাব না আম্মা, এইখানেই থাকবো। সালমা বেগম হাসলেন। তারপর নীলার কাছে এসে তাকে জড়িয়ে ধরে বললেন, ফৈজুর রহমান তার মেয়েকে পাগলের মতো ভালোবাসেন। নীলা যখন বাবার কাছে এসে দাঁড়িয়ে বলল, আব্বা আমি 4 মাস পরে যাব এখান থেকে, এখন যাব না। ফৈজুর রহমান খিলখিল করে হেসে উঠে বললেন, ঠিক আছে মা। নীলা তখন খালিদের কথা জিজ্ঞেস করলো। সে বলল, বাবা খালিদ কেমন আছে? ভালো আছে। আমার কথা জিজ্ঞেস করে না? করে তো, প্রথম প্রথম কাঁদতো তোর লাইগা, এখন অবশ্য কাঁদে না। মাঝে মধ্যে মনে হইলে জিজ্ঞাসা করে, বুবু আসবো কখন। নীলার কেন জানি হঠাৎ কান্না পাচ্ছে। সে এবারে জিজ্ঞেস করলো, খালিদ কি একা একা ঘুমাতে পারে? তার মার সাথে ঘুমায়। নীলার এবার যা কান্না পেল, সে সত্যি হাওমাও করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে ভাবলো মানুষ বড় অদ্ভুত প্রাণী। তাদের জীবন কারোর জন্য থেমে থাকে না, যেমন খালিদের থাকছে না তার জন্য, কিংবা তার থাকছে না খালিদের জন্য। ফয়জুল সাহেবের খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। তার কান্না আসছে বুক ভেঙে, কান্না আসছে তার মেয়েটির কষ্টের কথা মনে করে। আহারে, এমন লক্ষ্মী একটা মেয়ের জীবনে কি করে এমন হয়ে গেল? অন্য কারোর মেয়ের তো এমন হলো না, তার মেয়ের কেন এমন হলো? তিনি কি অত বড় পাপ করেছেন যে এর এত বড় শাস্তিটা তার মেয়েকেই শুধু পেতে হলো? সময় কারোর জন্য থেমে থাকে না, সে বয়ে চলে তার আপন গতিতে। নীলার বিয়ের আজ 2 মাস 16 দিন পার হলো, আর তার বিধবা হওয়ার আজ 2 মাস 15তম দিন। এই সময়ের প্রত্যেকটা সেকেন্ড জানে নীলার দীর্ঘশ্বাস কতটা ভারী। সে এখন শব্দ করে কাঁদতেও পারে না, সে কাঁদে নীরবে, চুপি চুপি অন্ধকারে। সে এখন শব্দ করে কাঁদতেও পারে না, সে কাঁদে নীরবে, চুপি চুপি অন্ধকারে, যেন কেউ না দেখতে পায় তার এই আহাজারি, তার এই দুঃখ। কিন্তু একজন ঠিক দেখেন তার এই কষ্ট, তিনি জানেন তার দীর্ঘশ্বাসের ওজন। বিকেল, দগদগে সূর্য তেজ হারিয়েছে অনেকখানি। নীলা রোজ দিনের মতো নাইমের কবরের কাছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাড়ি ফিরছিল। এই সময় সে মধ্যবয়স্ক 2জন মেয়ে মানুষের গলায় থমকে দাঁড়ায়। ওরা কথা বলছে ঘরের বারান্দায় বসে। একজন নীলাদের ঘরের কাজের মেয়ে কুলসুম, আর অন্যজন ও বাড়ির খালেদা দাই। খালেদা দাই বলছে, মানসি কয় না মার চাই মাসি দরদ বেশি, নইলে কি নিজের বাপ মা থইয়া মরাপতির মায়ের বাপের সেবার লইয়া পইরা থাকে কোনো মানুষ? কুলসুম তখন খিলখিল করে হেসে উঠে বলল, না গবু, তুমি ঘটনা ধরতে পারো নাই। মার চেয়ে মাসির দরদ বেশি না, স্বামীর চেয়ে দেওরের দরদ বেশি বলে আবার হেসে উঠল কুলসুম। খালেদা তাই কথাটা শুনে চোখ কপালে তুলল। তারপর অদ্ভুত কণ্ঠে বলল, হাসানি, কুলসু জীবনে মিশা কয় না বউ।
সে তার স্পষ্ট নয়নে দেখা কথা কয়। কুলসু কি দেখছত? সিনাল কিছু দেখছত? বউ তুমি এখন যাও তো, আয়সে শুনবো পরে। অক্ষণই যাই আমগা, খালি ক সিনাল কিছু দেখছত? তুই দেখছি না তো কি, রাইতে নিশি হইলেও বুড়ে শাহরিরে ঘুম পাতাইয়া ধুইয়ে দেওরে শৈলে তা দেয় বলে অশ্লীল হাসিতে ভেঙে পড়ে কুলসুম। খালেদা দাই দ্রুত পায়ে কেটে পড়ে। নীলার তখন মনে হয় তার পায়ের নিচে কোনো মাটি নেই বুঝি। সে কেমন অসহায়ের মতো আকাশের দিকে তাকায়, তারপর দেখে তার চোখ দুটি চলে চলে উঠছে। সে এবার দ্রুত হেঁটে ঘরের ভেতরে ঢুকে যায়। ঘরের ভেতর ঢুকে দরজাটা ঠাস করে বন্ধ করে দেয়। তারপর বিছানায় উপর হয়ে পড়ে গিয়ে ঢাউস বালিশের পেটে মুখ ডুবিয়ে কাঁদতে শুরু করে। আহা, সে কি কান্না! তার নিজেকে খুব অসহায় মনে হচ্ছে, খুব খুব অসহায়। নীলা ভাবছে তার নিজের কথা, মেয়ে হয়ে জন্মানোর অপরাধের কথা। এখানে থাকা কি তার ঠিক হচ্ছে না? তবে তাকে নিয়ে সমাজে সবাই সমালোচনায় মেতে উঠেছে। এই জন্যই তো সেলিম ওই দিন বলল তাকে বাড়ি চলে যেতে। সে বাড়ি চলে যাবে, এখানে আর এক মুহূর্তও না। নীলা চিঠি লিখলো, তার বাবার কাছে চিঠি লিখলো। সেই চিঠি লিখতে গিয়ে চোখের জলে ভিজে উঠল অক্ষর। সে আবার সেই চিঠি ছিঁড়ে ফেললো, তারপর আবার লিখলো, আবার ছিঁড়লো। কেন এমন করছে সে? নীলা কি করবে কিছুই বুঝতে পারছে না। সে এখন ভাবছে এতদিন তো সে সহ্য করেছেই, এখন আর কটা দিন, এই তো 4 মাস হয়ে এলো। সে কষ্ট করে থাকতেই হবে যে তাকে। সালমা বেগম ঘরে ছিলেন না, তিনি ও বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ওখান থেকে এসে দেখেন নীলার চোখ মুখ লাল, ফুলে ফেপে আছে। তিনি দেখেই বুঝলেন নীলা কেঁদেছে। সালমা বেগম তার কাছে গেলেন, তারপর নীলার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, মন খারাপ মা? নীলা কথা বলতে পারল না, তার কান্না এসে গেল। সে কাঁদো কাঁদো গলায় বলল, আমার কষ্ট হয় আম্মা, আমার কষ্ট হয়। সালমা বেগম তাকে সান্ত্বনা দিলেন, বললেন, আল্লাহ পাক সব সমাধান করবেন। কিন্তু নীলা জানে তার জীবনে কোনো সমাধান নাই। কিভাবে সমাধান হবে? একমাত্র মৃত্যুই তার সহজ সমাধান। মৃত্যুর আগে তো আর তার নাইমের কাছে যাওয়া সম্ভব নয়। সে রাতে নীলা এক অদ্ভুত সুন্দর স্বপ্ন দেখলো। সে দেখলো ওই দিনের স্বপ্নের ভিটে খানিয়ে এখন একটা ফুলের বাগান। সেখানে কত জাতের যে ফুল ফুটে আছে, আর কত রঙের প্রজাপতি পাখি। আর ভাঙা ঘরটা এখন নতুন, কি যে সুন্দর লাগছে দেখতে। সে দাঁড়িয়ে আছে ঘরের সামনে, তার পরনে লাল টুকটুকে একটা শাড়ি। সে অপেক্ষা করছে একজনের জন্য। সেই একজনটা কে? নীলা দেখলো সামনের রাস্তা ধরে নীল পাঞ্জাবি পরে কেউ একজন এগিয়ে আসছে। নীলা ভালো করে দেখার চেষ্টা করলো মানুষটাকে, কিন্তু সে স্পষ্ট দেখতে পাচ্ছে না। স্বপ্নেই তার কান্না পেয়ে গেল। ঘুম ভাঙলো তার কান্না নিয়ে, কিন্তু আজকের কান্না সে তার শাশুড়িকে দেখালো না। সে নাইমের কাছে গিয়ে সবকিছু বলবে বলে বিছানা থেকে ধীরে স্থিরে উঠে টিপ টিপ পায়ে দরজা খুলে সে চলে গেল নাইমের কবরের কাছে। কিন্তু ওখান থেকেও সে এলো প্রচণ্ড কান্না নিয়ে, কারণ নাইম তার সাথে আজ কোনো কথা বলেনি। সে তার সাথে কি নিয়ে রাগ সে বুঝতে পারছে না। ঘরে ফিরতেই নীলা দেখলো সালমা বেগম জেগে উঠেছেন। তিনি তাকে দেখেই বললেন, নাইমের কাছে গেছিলাম মা? নীলা কাঁদো কাঁদো গলায় বলল, জি মা। তারপর সে গাঢ় কান্নায় ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে সে বলল, তিনি আমার সাথে কথা বলেন না আম্মা, আমার সাথে কথা বলেন না। সালমা বেগম নীলার দিকে তাকিয়ে তার কান্না দেখছেন আর মনে মনে জপছেন, পৃথিবীতে এমন পবিত্র মেয়ে আমি আর দেখিনি। নীলা চলে যাবে তার বাপের বাড়ি। সকালবেলা তার বাবা ফৈজুর সাহেব এসেছেন। বাবাকে কতদিন পরে দেখেছে নীলা। ফৈজুর রহমান ঘরে দৌড়ে এসেই যখন নীলাকে মা বলে ডাকলেন, তখন নীলার খুব অভিমান হলো। তার বাবা অনেক অনেক দিন ধরে তাকে দেখতে আসেন না, এই জন্য সে মনে মনে ঠিক করেছে আজ বাবার কাছেই যাবে না, লুকিয়ে থাকবে। কষ্ট পেয়ে বাবা বুঝুক আপন মানুষদের অবহেলার কী যন্ত্রণা। কিন্তু নীলা কি কষ্ট দিবে তার বাবাকে? ফৈজুর রহমান যখন দ্বিতীয়বার মা বলে ডাকলেন তাকে, তখন ঘরের দরজা একটানে খুলে সে পাগলের মতো দৌড়ে বেরিয়ে গেল তার বাবার কাছে। তারপর বাবার বুকে জলের মতো ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কেঁদে উঠল। এই যে কত অভিমানের কান্না, কত ভালোবাসার কান্না, তাকে সহজ করে দুবাক্যে প্রকাশ করা যায়? ফৈজুর সাহেবের বুকে নীলা ছোট ছোট কিল বসিয়ে কান্না ভেজা গলায় বলছে, আব্বা তুমি আমায় ভুলে গেছো? আমি অপয়া হয়ে গেছি না আব্বা? ফৈজুর সাহেবের 2 চোখ জলে ভরে গেছে। তার জল দেশটাই শুকনো গলায় কান্না জমেছে অনেক। তার এই মুহূর্তে মনে পড়ছে সেই ছোট্ট নীলার কথা।
তিনি তখন ঢাকায় থাকেন, একটা ফার্মে চাকরি করেন। বাড়ি ফিরেন অনেকদিন পর। সে অনেকদিন পর ফেরার কারণে নীলা প্রথম অভিমান করে থাকতো, কিন্তু এক দুবার মায়া ভরে ডাকলে আর গা ধরে থাকতে পারতো না। তখন দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়তো বুকের উপর, তারপর তার বুকের উপর ছোট্ট গোল গোল হাতের কিল বসিয়ে বলতো, আরও কোনো দিন দেরি করে আসবা তুমি? আরও কোনো দিন দেরি করে আসবা? যদি আর একবার দেরি করে আসো তবে কিন্তু মেরে ফেলবো তোমায়। ফয়জুর রহমানের চোখ থেকে জল নেমে পাঞ্জাবি ভিজে যাচ্ছে। তিনি হঠাৎ কেঁদে উঠলেন শব্দ করে। এক অপার্থিব দৃশ্য, বাবা আর মেয়ে দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে। এমন দৃশ্য বড় মায়াময়। সালমা বেগম এই দৃশ্য দেখে আবেগপ্রবণ হলেন। অনেক কষ্টে নিজের কান্না আড়াল করে বললেন, বিয়াই বাপ মেয়ে কান্দনের অনেক সময় পাবেন, এখন ঘরে আসেন। অনেক দিন পর আপনারে পাইছি, এই সময় আপনার সাথে আনন্দে কাটাইতে চাই। ফয়জুর রহমান বড় কষ্টে নিজেকে সংবরণ করলেন। তারপর নীলাকে শান্ত করে তার একটা হাত ধরে ঘরে গেলেন। নীলা তার বাবার সাথে খাটের উপর বসতে বসতে বলল, খালিদ কেমন আছে আব্বা? ভালো আছে, আমার সাথে আসতে চাইছিল, আমি নাই। আনলেন না কেন আব্বা? বড় অভিমানী গলায় কথাটা বলল নীলা। ফয়জুর রহমান বললেন, আজ তো তুই আমার সাথে যাবি, আনলে আর লাভ কি? ছোট মানুষ, শুধু কষ্ট করে হেঁটে আসবে। এই সময় ঘরে এলো সেলিম। সে এসে সালাম দিয়ে জিজ্ঞেস করলো ফয়জুর রহমানকে। নীলা তখন ওখান থেকে উঠে চলে যেতে বলল, তোমরা কথা বলো আব্বা, আমি শরবত নিয়ে আসি। নীলা উঠে যেতেই শরবত নিয়ে এলেন সালমা বেগম। তিনি এসে শরবত দিয়ে আবার চলে গেলেন। ফয়জুর রহমান শরবত খেয়ে ট্রের উপর শূন্য গ্লাসটা রাখতে বললেন, জমিনে ধানের সাজ কেমন গো বাবা? পোকা টোকা তো ধরে নাই? সেলিম বলল, না তালই সাহেব, আলহামদুলিল্লাহ ধানের সাজ ভালো। এখন একটু বৃষ্টি হলেই অনেক ভালো ধান হবে। ফয়জুর রহমান হাসলেন, হেসে বললেন, আজ তো নীলাকে নিয়ে চলেই যাব। তুমি মাঝে মধ্যে বেআইন সাহেবকে নিয়ে বেরাবা আমাদের বাড়িতে। ফয়জুর রহমানের কথাটা শুনে সেলিমের কেন জানি হঠাৎ কষ্ট অনুভব হলো। এই এতদিন ধরে নীলা এখানে থাকায় সে তো তাদের ঘরেরই একজন হয়ে উঠেছিল, আর এখন চলে যাবে এই কথা ভেবেই তার কষ্ট হচ্ছে। তার এখন মনে হচ্ছে পৃথিবীটা কি ভীষণ অদ্ভুত এক জায়গা, এবং মানুষের জীবনটা আরো বড় অদ্ভুত। আর যদি তার ভাই বেঁচে থাকতো তবে নীলা এখানেই থাকতো, কোনোদিন চলে যেত না। তার ভাইয়ের ছোট ছোট ছেলে মেয়ে হতো, সেই ছেলে মেয়েরা তার হাত ধরে খুঁটি খুঁটি পায়ে হাঁটতে হাঁটতে ডাকতো কাকা কাকা বলে। আহারে, এমন কেন হলো তবে? তারপর সেলিম ফয়জুর রহমানকে নিয়ে গেল নাইমের কবরের কাছে। কবরটা কেমন এখন পুরনো দেখাচ্ছে। কবরের ভেতর শ্যাওলা জমেছে, লতা পাতাও বেড়ে উঠেছে কিছু। সেলিম কবরের বেড়ায় হাত দিয়ে হাউমাউ করে কেঁদে উঠল। ফয়জুর রহমান তাকে জড়িয়ে ধরলেন, ধরে ভেজা গলায় বললেন, কাইন্দো না বাপ, ভাইয়ের আত্মায় কষ্ট পাইব। সালমা বেগম চুপ হয়ে আছেন, একটা কথাও বলছেন না। তার চোখ টলমল করছে জলে। নীলা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তার শাশুড়ির কাছে। সে কাপড় চোপড় পরে প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে। সালমা বেগম অনুমতি দিলেই ঘর থেকে বের হয়ে স্বামীর কবর হয়ে একেবারে বাড়ি চলে যাবে, কিন্তু শাশুড়ির অনুমতি মিলছে না। তিনি কথাই বলছেন না। নীলা তার পায়ের কাছে বসে বলল, আম্মা, আপনি গিয়ে কদিন পর আমায় দেখে আসবেন। আপনাকে না দেখে আমি থাকতে পারবো না। সালমা বেগম কেঁদে উঠলেন, হাউমাউ করে কেঁদে উঠলেন। তিনি এবার জড়িয়ে ধরে ফেললেন নীলাকে, তারপর বললেন, তুমি আমার বউ না মা, তুমি আমার মাইয়া, আমার লক্ষ্মী মাইয়া। মাগো, তোমারে ছাইরা আমি থাকবাম কেমনে? আমার ঘর দোর আন্ধার হইয়া যাইব গো মা। নীলাও কাঁদছে, তার শাশুড়িকে জড়িয়ে ধরে কাঁদছে। তারপর তারা গেল বাড়ির পেছনে নাইমের কবরের কাছে, একসাথে কাঁদতে কাঁদতে। গিয়ে নীলা কবরের ভেতর থেকে এক মুঠো মাটি হাতে নিয়ে গুঁড়ো করে সারা গায়ে মেখে নিল তারপর বলল, আপনাকে আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আপনি এখন থেকে সব সময় আমার সাথেই থাকবেন। এই দৃশ্যটা দেখে সালমা বেগম চিৎকার করে কেঁদে উঠলেন, যেন পৃথিবীতে এমন বেদনার দৃশ্য আরেকটিও নাই। নীলা চলে যাওয়ার সময় সালমা বেগমের পা ছুঁয়ে সালাম করলো। সালমা বেগম তাকে টেনে নিলেন বুকে নিয়ে তার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, মারে ভুইলা যাইবা তুমি না? নীলা ভিজা গলায় বলল, কোনো দিন না আম্মা, আমি ভুলতে পারবো না বলে কেঁদে ফেলল এবং কাঁদতে কাঁদতে বাড়ির পথ ধরল নীলা। বাড়ি ফেরার 3 দিন পরেই তার শাশুড়ি চলে এলেন তাদের বাড়িতে।
ফয়জুর রহমান তাকে দেখে অনেক অবাক হয়ে গেলেন। নীলা এসেছে মাত্র 3 দিন হয়েছে, এর মধ্যেই তিনি হঠাৎ চলে এলেন কেন? জাহানারা বেগম ঘরের রোয়াকে বসে নীলার মাথায় বিলি কেটে দিচ্ছেন। দীর্ঘদিন চুলের যত্ন না নেয়ায় কেমন ধূসর হয়ে আসছে তার চুল, অথচ ঘরে থাকতে এই চুলের কি যত্ন নিত নীলা। পরিপাটি হয়ে সেজেগুজে থাকতো সবসময় সে। নীলার চুলের ভেতর তেলে চুবিয়ে রাখা আঙ্গুল চালাতে চালাতে তাকে আদরে গলায় বকাঝকা করছেন তিনি। কি হাল করে রেখেছো দেহ চুলের? তোর শাশুড়ির কি তেল কেননের পয়সা নেই? মার এইসব আহ্লাদি কথাই রাগ করা উচিত নয়, কিন্তু নীলার রাগ উঠে যায়, তার মুখ কেমন ভার হয়ে থাকে। জাহানারা বেগম তাই আবার ওর মাথায় আস্তে করে চাটি মারেন, তারপর বলেন, শাশুড়ির জন্য একেবারে বিরাট দরদ হয়ে গেছে, কিছুই বলা যায় না, মুখ ভার করে ফেলে তিনি। জগতে এমন শাশুড়ি আর নাই। কিপটে একটা শাশুড়ি, তার জন্য এত দরদ? নীলা এবার কথা বলে, সে চাপা গলায় বলে, আমা তিনি কিপটে না, তার মন কত বড় তুমি জানো না। আমার চেয়েও বড়? জানি না। জাহানারা বেগম অনেকক্ষণ চুপ করে থাকেন, তারপর বলেন, তোর বড় মামা একটা আলাপ করেছিল, ছেলে প্রাইমারি স্কুলের শিক্ষক, বয়স কম, স্ত্রী সন্তান যোগে মারা গেছে। নীলা চুপ করে রইল, তার ভেতরটা কেন জানি হঠাৎ নাড়া দিয়ে উঠল। মুখ ভেঙে কান্না এসে যেতে চাইছে খুব। সে দ্রুত আঁচলে মুখ ঢাকলো। জাহানারা বেগম লক্ষ্য করে বললেন, বোকা মেয়ে, এইভাবে তো দিন যাবে না। মেয়ে হয়ে জন্মাইছিস, একা একা তো আর জীবন কাটবো না, আমরা কয়েকদিনই বাঁচবো বল। নীলা আঁচলে মুখ ঢেকে কেঁদে ফেলে। জাহানারা বেগম তাকে কাছে টেনে নেন, তারপর ভেজা গলায় বলেন, কপাল, সবই কপাল রে মা, না হলে এই দিন কেন ঘটবো তোর? নীলা তার কান্নামাখা গলায় বলে, পারবো না আমি আম্মা, এনারে ভুলে গিয়ে নতুন কাউরে। জাহানারা বেগম আর কোনো কথা বলেন না, তার নিজেরও খুব কান্না এসে যায়। তাই তিনি কান্না লুকোতে কৌশল করে এখান থেকে উঠে রান্নাঘরের দিকে চলে যায়। তারপর কাঁদেন, লুকোচুরি করে কাঁদেন। খালিদের সাথে উঠোনে বসে নীলা গল্প করছে। খালিদের কি যে রাগ আর অভিমান ছিল তার বোনের প্রতি, সে তো প্রথম কথাই বলতে চায়নি, সে একেবারে বলে দিয়েছে, যে আমায় একা রেখে চলে যায় তার সাথে কথা বলি না আমি। তারপর নীলা তাকে কত করে যে রাগ ভাঙিয়েছে। খালিদ একটা কাঁঠাল পাতা কুড়িয়ে এনেছে, সে সেই পাতা নিয়ে নীলার কাছে এসে বলল, বুবু কাঁঠাল পাতা খাই। নীলা তার কান টেনে ধরে বলল, তুই কি ছাগল? খালিদের তখন ভীষণ রাগ পেয়ে বসে। সে তেড়ে যায় নীলার দিকে, বলে, তোমার জামাই ছাগল। নীলার শূন্য বুকটা কেমন ধক করে কেঁপে ওঠে, তখন চোখ ছলছল করে উঠে লবণ জলে। পায়ের নিচ থেকে মাটি সরে যেতে থাকে দূরে। খালিদ তার বোনের ফ্যাকাশের মুখটার দিকে তাকায়, তাকিয়ে থাকে আর তাকিয়েই থাকে এক দৃষ্টিতে। ফয়জুর রহমান খেতে কুমড়োর মাছা বাঁধছিলেন। ক্ষেতের গা ঘেঁষে ছুটে গেছে শহরের দিকে কাঁচা সড়ক। সেই সড়কে একজন মেয়ে মানুষকে হেঁটে আসতে দেখে তিনি হঠাৎ থমকে দাঁড়ালেন। এই মহিলাকে তিনি চেনেন, নীলার শাশুড়ি সালমা বেগম। তিনি বুঝতে পারলেন না কিছুই। নীলা বাড়ি ফেরার 3 দিন পরে তার শাশুড়ি চলে এলেন তাদের বাড়িতে। ফয়জুর রহমান তাকে দেখে অবাক হয়ে গেলেন। নীলা এসেছে মাত্র 3 দিন হয়েছে, এর মধ্যেই তিনি হঠাৎ চলে এলেন কেন? সালমা বেগম দূর থেকেই চিনে ফেললেন ফয়জুর রহমানকে দেখে, তাই কাছে এসে বললেন, থাকতে পারলাম না বেয়াই, মেয়েরে সাইরা কি একলা একলা থাকন যায়? এই 3 দিন আমার কাছে মনে হয়েছে 3000 বছর। ফয়জুর রহমান অবাক হলেন ঠিক, কিন্তু তিনি এমন ভাব করলেন যেন সালমা বেগমের এখানে হঠাৎ করে চলে আসাটা অস্বাভাবিক কিছু নয়। ফয়জুর রহমান মাচা বাঁধার কাজ রেখে সালমা বেগমের ব্যাগটা হাতে নিয়ে বললেন, আসেন বেয়াই সাহেব। তারপর যেতে যেতে কত কথা বললেন তারা। সালমা বেগম জিজ্ঞেস করলেন নীলার কথা, আর ফয়জুর রহমান জিজ্ঞেস করলেন সেলিমের কথা, গোয়ালের গরু বাছুরের কথা, ধানি ক্ষেতের কথা। জাহানারা বেগম নীলার শাশুড়িকে এভাবে হঠাৎ চলে আসতে দেখে চমকে উঠলেন। মনে হলো তিনি রাগও হয়েছেন খানিক। কেন জানি তার ঈষৎ রাগ সালমা বেগমের প্রতি। মেয়ে বিধবা হলো বলেই কি না কে জানে, কিন্তু এতে সালমা বেগমের কি দোষ? তিনিও তো ছেলে হারিয়েছেন, এই জন্য তিনি দোষবেন কাকে? নীলা এসে সালমা বেগমকে সালাম করলো। সালমা বেগম তাকে বুকে টেনে নিয়ে তার কপালে চুমু খেলেন, তারপর বললেন, লক্ষ্মী মা আমার। নীলা বলল, আম্মা আপনি কেমন আছেন? সালমা বেগম বলেন, মাগো তোমারে ছাড়া এক দণ্ড ভালো থাকতে পারি না আমি, আমার কিছু ভালো লাগে না, খালি কান্দন পায়। নীলা বলল, আমারও খারাপ লাগে আম্মা। সালমা বেগম বললেন,
তোমার সাথে নিয়ে যাই আম্মা, আমি তোমারে ছাড়া থাকতে পারতাম না আমি। নীলা চুপ হয়ে যায়। সে জানে তার বিয়ের আলাপ হচ্ছে, তার মা ওখানেই বিয়ে দিয়ে দিতে চাইবেন তাকে, কিন্তু নীলার বিয়ে করার ইচ্ছে নেই মোটেও। সে যে নাইমকে ভালোবাসে। সালমা বেগম বললেন, যাইবা না মা আমার সাথে? নীলা বলতে চাইছিল কিছু একটা, এর মধ্যে জাহানারা বেগম এসে গেলেন এখানে। তিনি এসে বললেন, বিয়ান সাহেব, মেয়ের বিয়ের আলাপ আসছে একটা, পছন্দ হলে হয়ে যাবে বিয়েটা। সালমা বেগম যেন হঠাৎ আটকে উঠলেন। তিনি কি বলবেন বুঝতে পারছেন না। তার চোখ কেমন ছলছল করে উঠেছে জলে। মুহূর্তেই তিনি বুঝে গিয়েছেন নীলার প্রতি তো তার কোনো অধিকার নাই এখন আর। তিনি কি আর জোর করতে পারবেন নীলাকে নিয়ে যাওয়ার জন্য? তবুও একবার তিনি বললেন, বৌমারে ছাড়া আমি থাকবাম কেমনে? কথাটা বলে কেঁদে উঠলেন সালমা বেগম। জাহানারা তখন তাকে বুঝিয়ে বললেন, বোন, কি করবে, সবই কপাল। সেলিমের জন্য ঘরের বউ আনেন, নতুন বউ কাছে থাকলে নীলার কথাও অতটা মনে পড়বে না। আর মনে পড়লে মাঝে মধ্যে এসে নীলাকে তার শ্বশুরবাড়িতে দেখে যাবেন। সালমা বেগম সেলিমের নামটা শুনে বলতে চেয়েছিলেন, সেলিমের লাইগা যদি বৌমারে রাইখা দেই, কিন্তু এই কথাটা বলতে গিয়ে তার কেমন বাঁধলো। মনে মনে তিনি ভাবলেন, নীলা যদি এটা মেনে না নেয় তখন। রাতে সবার সাথে খাবার খেতে বসলেন সালমা বেগম, কিন্তু তিনি দেখলেন তার গলা দিয়ে খাবার নামছে না। গলায় কাটা হয়ে বিঁধে আছে ওই কথাটা। তিনি ফৈজুর রহমান সাহেব কিংবা জাহানারা বেগমের কাছে সেলিমের সাথে নীলার বিয়ে নিয়ে কথা বলতে চান, কিন্তু নীলাকে ভয় পেয়ে বলতে পারছেন না। নীলা যদি মেনে না নেয়, তিনি কি কথাটা তুলে দেখবেন একবার? নীলা তো মানতেও পারে না। তখন ভোর সকাল, গাছের পাতা ভেদ করে ফুলের মতো ফুটে উঠেছে লাল টুকটুকে দিবাকর। এই সময় জানালায় দাঁড়িয়ে একজোড়া দোয়েলের প্রণয় দৃশ্য দেখছিল নীলা, আর তার মা জানালার কাছেই মাথার দিকে বেড়ে ওঠা সবুজ পোশাক তুলে রাখছিলেন তার আঁচলের পেটে। সালমা বেগম তখন আমতা আমতা করে নীলাকে বললেন, বৌমা, তুমি আমারে পছন্দ করো না মা? নীলা খানিক চমকালো, তার চোখ মুহূর্তের জন্য পলক ফেললো। তারপর খানিক সময় চুপ করে থেকে সে বলল, আম্মা। সালমা বেগম মাথার উপরে তুললেন। নীলা আবার বলল, আম্মা, আপনাকে আমি অনেক অনেক পছন্দ করি। আমি যা বলি তা শুনবা তুমি মা। আমি তোমার কাছে কিছু চাইলে তুমি তা দিবা? নীলা কথা বলল না, সে চুপ করে রইল। সালমা বেগম ফের বললেন, আমার একটা কথা রাখবা মা। এই কথাটা রাখলে সারা জনম তোমার দাসী হইয়া থাকবাম মা। সালমা বেগম নীলার একটা হাত টেনে ধরে কেঁদে উঠলেন। নীলার খুব মায়া হচ্ছে এই মানুষটার জন্য, খুব খুব মায়া। কারণ নিজের কোনো পছন্দের মানুষ কাঁদলে ভীষণ খারাপ লাগে, তখন পছন্দের মানুষটির জন্য নিজেরও কেঁদে ফেলতে ইচ্ছে হয়। কিন্তু নীলা কাঁদলো না এবং কথাও বলল না। সে তাকালো সামনে। বাইরে মাচার উপর বসে থাকা দুটো দোয়েল একটি ঠোঁটের উপর অপরটি ঠোঁট রাখলো। নীলার চোখ কেমন ভিজে উঠছে জলে। সালমা বেগম কাঁদছেন। তিনি আজ নিজেকে অনেক বড় অসহায় মনে করছেন। নীলাকে যে তিনি এত ভালোবাসেন তা আগে অতটা টের পাননি তিনি, কিন্তু এখন তাকে হারানোর ভয়ে বুঝতে পারছেন নীলাকে তিনি অনেক বেশি পছন্দ করেন। তাকে ছাড়া তিনি কিছুতেই থাকতে পারবেন না। সালমা বেগম আবার বললেন, বৌমা, তোমারে আমি নিয়া যাইব মা, সাথে করে নিয়া যাইব। জাহানারা বেগম বাইরে থেকে সবকিছু লক্ষ্য করছেন, শুনছেন। মনে মনে তিনি ভীষণ রাগ পাচ্ছেন, কিন্তু সেই রাগ তিনি প্রকাশ করলেন না। সালমা বেগম অবশ্য এসব খেয়াল করছেন না। তিনি নীলার পাশে জানালার সামনে দাঁড়িয়ে ডাকলেন, বেআইন। জাহানারা ডাকলেন। সালমা বেগম এবার বললেন, সেলিমের লাইগা বৌমারে আমি নিয়া যাইব। জাহানারা বেগম কিছু বলার আগেই নীলা ওখান থেকে দৌড়ে চলে গেল ঘরের ভেতর। জাহানারা বেগম খানিক সময় চুপ থাকলেন, তারপর বললেন, আপনারা বিয়ের সাথে আলাপ করেন, এসবে আমি নাই। সালমা বেগমের কেমন আশা আশা লাগছে। কেন জানি তার মনে হচ্ছে ফৈজুর রহমান আমোদ করবেন না এতে। একলা একা ঘরের দরজা বন্ধ করে দিয়ে বালিশে মুখ লুকিয়ে নীলা কাঁদছে। তার কেন জানি হঠাৎ নিজেকে অসহায় অসহায় লাগছে। তার শাশুড়ির প্রতি খুব রাগ হচ্ছে, আবার নাইমের কথাও মনে পড়ছে খুব। কিন্তু সমস্যা হলো নাইমের মুখের অবয়ব তার স্মরণে নেই। সে তীব্র চেষ্টা করে যাচ্ছে তার মুখের অবয়ব চোখের সামনে আনার জন্য, কিন্তু আসছে না। নীলা মনে মনে ডাকলো, নাইম, নাইম, এই নাইম। নাইম তার ডাকে মোটেও সাড়া দিল না। নীলা এখন ভাবছে সেলিমকে নিয়ে।
নীলা জানে তার বাবা সেলিমের ব্যাপারে অমত করবেন না, কিন্তু সে ভাবছে সেলিমকে নিয়ে সে কি করে সংসার করবে। নাইমকে ছাড়া তো সে আর কাউকে ভালোবাসে না। সালমা বেগম অবশেষে সবকিছু খুলে বললেন ফৈজুর রহমানের কাছে। ফৈজুর রহমান শুনে বললেন, মেয়ে তো আর জীবনভর একলা থাকতে পারবে না, বিয়ে শাদী তো তারে দিতেই হবে। কিন্তু সেলিমের ব্যাপারে অমত করে নাকি আল্লাহ জানে। সালমা বেগম তখন বললেন, আমি যেমনেই হোক রাজি করাইব রে, যেমনেই হোক রাজি করাবো বেয়াই। ফৈজুর রহমান বললেন, দেখেন তারে বইলা দেখেন, মেয়ে রাজি হইলে তো আমার কোনো সমস্যা নাই। আমার দুঃখী মেয়েটার যদি সুখ হয় তাইলেই আমার মনও একটু শান্ত হয়। সালমা বেগম নীলার দু হাত টেনে ধরে বললেন, মাগো তোমার কাছে এই একটাই আর্জি আমার, তোমারে আমি হারাইতাম চাই না গো মা, তুমি রাজি হইয়া যাও মা। সালমা বেগমের চোখে টলমল করছে জল। তিনি শক্ত করে ধরে আছেন নীলার দুটো হাত। তিনি এমনভাবে ধরেছেন যেন নীলাই একমাত্র তাকে রক্ষা করতে পারে। নীলা যেন এই বিপদের দিনে তার ত্রাণকর্তা, যেন নীলার হাত দুটো অথই সাগরে ভাসতে থাকা কোনো খড়খুটো, আর তিনি জলে ডুবে যেতে থাকা কোনো নাবিক। ডুবে যেতে যেতে বাঁচার জন্য তিনি আঁকড়ে ধরেছেন সেই খড়কুটো। তিনি বাঁচতে চান, বাঁচতে তাকে হবেই, যেভাবেই হোক। নীলা ভাবলো, অনেকক্ষণ ভাবলো, কিন্তু তার মন সাই দিচ্ছে না। অবশেষে তার কাছে এলেন ফৈজুর রহমান। তিনি এসে নীলার পাশে বসে ডাকলেন, মারে। নীলা তাকালো, তার চোখ ফোলা ফোলা, দীর্ঘ সময় ধরে কাদার জন্য এমন হয়েছে। ফৈজুর রহমান বড় অনুনয়ের গলায় এবার বললেন, মারে, জগতে যদি কয়েকজন ভালো মানুষ থাকে তার মধ্যে তোর শাশুড়িও একজন। এই মানুষটার মনে কোনো প্যাঁচগোছ নাই রে মা, বড় সরল মহিলা তিনি। তোর কপাল মা, এমন একজন শাশুড়ি পাইছস। তিনি যদি তোরে তার ঘরে রেখে দিতে চান তাইলে মা অমত করিস না। নীলা সবকিছু শুনেও চুপ হয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। তার মনে বারবার একই কথা বাজছে সুরের মতো করে, নাইমকে কি করে ভুলে যাব আমি, নাইমকে কি করে ভুলে যাব আমি। ফৈজুর রহমান আবার বলা শুরু করলেন। তিনি বললেন, নিয়তি হলো মা পরম সত্যের নাম, এই সত্য মেনে নিতে হবে মা। সেলিমের সাথে না হইলেও অন্য কারোর সাথে তোর বিয়ে হবেই। জীবন তো আর এভাবে কাটবে না, আমরাও বেঁচে থাকবো না চিরদিন। একটু কষ্ট লাগলেও মেনে নে মা, দয়া করে মেনে নে। নীলা হাউমাউ করে তখন কেঁদে উঠল। বাবাকে সে না বলতে পারবে না, বাবাকেও যে প্রচণ্ড ভালোবাসে সে। অবশেষে নীলা রাজি হলো, যদিও তার মন সাই দিচ্ছে না, কিন্তু বাবা আর শাশুড়ির মন রাখতে তাকে রাজিও হতে হলো। এছাড়া আর কোনো উপায় ছিল না যে তার। মানুষ তো বরাবরই এমন, বাস্তবতার কাছে তাকে হাঁটতে হয় বারবার। পরম সত্য নিয়তিকে তার মাথা ঠুকে প্রণাম করতে হয়। আজ নীলার বাসর না, প্রথম বাসর নয়, এটা তার দ্বিতীয় বাসর। কিংবা প্রথম দ্বিতীয় বলে কোনো বিশ্লেষণ নেই, এটা তার শুধুই বাসর। সে অবশ্য প্রথম বাসরের মতো অত সেজেগুজে বসে আছে না এখন। মুখে কোনো রং মাখেনি, কানে হাতে দামি ফুল চুড়ি নেই তার। সাধারণ একটা শাড়ি পরে বসে আছে সে। অপেক্ষা করতে তার আজ খুব ভালো লাগছে। তার মনে হচ্ছে এই অপেক্ষাতেই জীবন কেটে যাক, সেলিম আর না আসুক এখানে, সে একাই বেশ থাকবে। কিন্তু সেলিম এসে গেছে। দরজায় টোকা দিয়েছে পরপর 3 বার। নীলা দরজা খুলে দিলে সে ভেতরে এসে লজ্জিত মুখে নিচের দিকে তাকিয়ে বলল, একটা বালিশ আর কাঁথাটা দেন, আমি মেঝেতে শুয়ে পড়বো। খানিক সময় চুপ থাকলো, তারপর অতি কষ্টে মুখটা উপরের দিকে তুলল। সেলিমের দিকে তাকিয়ে এসে হকচকিয়ে গেছে। এ কি সেলিম? তার সন্দেহ হচ্ছে, কারণ তার সামনে যে দাঁড়িয়ে আছে তার চেহারার অবয়ব নাইমের, একেবারে হুবহু নাইমের। সেলিম কাঁপছে ভয়ে এবং লজ্জায়, তার মুখে প্রবল আড়ষ্টতা, দেখতে লাগছে বোকাদের মতো। সেলিম আবার বলল, বালিশ আর কাঁথাটা দিন, আমি নিচে শুবো। নীলা এবার হেসে ফেলল, হেসে বলল, আপনার জায়গা তো নিচে নয়। সেলিম এবার হেসে ফেলল। নীলা সেই দিকে তাকালো, এ তো সেলিম নয়, নাইম। নাইমের মুখের আদল হাসি। নাইম হাসছে, সাদা মুক্তোর মতো দাঁত কেলিয়ে হাসছে নাইম।